গল্প তিমিরে ফোটা গোলাপ। নবম পর্ব। লেখনীতে তানিয়া শেখ। নৈশভোজের জন্য একত্রিত হয়েছে ম্যাক্সওয়েল পরিবারের সবাই। ডাইনিং টেবিলের মধ্যমণি ম্যাক্সওয়েল বংশের বর্তমান কর্তা প্রবীণ মার্কোভিক ম্যাক্সওয়েল পেট্রো। তার দুপাশে বসেছেন দুই ছেলে রজার ম্যাক্সওয়েল ও ম্যাক্সিম ম্যাক্সওয়েল। তাদের পাশে বসা তাদের স্ত্রী। 50 বর্ষী রজারের স্ত্রী দাসার পাশেই মার্কোভিকের তৃতীয় সন্তান আন্না মেরিও ও তার পরিবার বসেছে। অপর পাশে বসেছে রজার ও ম্যাক্সিমের 3 সন্তান। খাবার টেবিলে এদের কারো মুখে রা নেই। এ বাড়ির নিয়ম খেতে বসে কর্তার অনুমতি ব্যতিরেকে কথা বলা যাবে না। এর অন্যথা করার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। মার্কোভিক ম্যাক্সওয়েল খুব রাশভারী স্বভাবের লোক। গম্ভীরতার দেয়াল যেন সবসময়ই তার চতুর্দিকে থাকে। সন্তানেরা পিতার বাধ্যগত। পিতার কথাই তাদের জন্য অকাট্য। নাতিনাতনিরাও এসব শিখেই বড় হয়েছে। কোনো ক্রমে আপন পিতামাতার অবাধ্য হলেও পিতামহ মাতামহের অবাধ্য তারা হয় না। মার্কোভিক ম্যাক্সওয়েলের এমনই প্রভাব ওদের ওপর। তাতিয়ানা সে কথা আবারও প্রমাণ করেছে। সকলের কথা অমান্য করলেও মাতামহের কথাও অমান্য করতে পারেনি। মার্কোভিকের কিছু আশ্চর্য রকমের বিশেষত্ব আছে। তার মধ্যে অন্যতম হল, নাকে খুব সহজে হ্যাঁ করাতে পারেন। কিভাবে পারেন সেটা আপাতত এড়িয়ে গেলাম। নৈশভোজের আগে প্রার্থনার নিয়মে বাড়িতে। সেখানে মৃত পূর্বপুরুষদেরকে স্মরণ করা হয়। শান্তি কামনা করা হয় তাদের আত্মার। প্রার্থনা শেষ হতে তীক্ষ্ণ কারাতের নির্দেশে দাসীরা টেবিলে খাবার পরিবেশন করে। নিঃশব্দে খাচ্ছে সকলে। নীরবতায় বিঘ্ন ঘটে তাসার কান্নার শব্দে। দোতলার রুমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ওকে। মেয়েটা আবার দুঃস্বপ্ন দেখে ভয় পেল কি না ভেবে উঠে যাবে বলে নড়ে ওঠে মাত্রই। টেবিলের সকলে এমনভাবে তাকায় যেন বেঠিক কিছু করেছে সে। মাত্রই প্রথমে বুঝতে পারেনি। তাতিয়ানা টেবিলের নিচে হাত বাড়িয়ে রাখল ওর হাতের ওপর। মৃদু চাপ দিতে মাত্রই তাকালো। তাতিয়ানা ইশারায় বুঝায়, উঠো না। মাত্রীর ভুরু কুঁচকে যায়। একদিকে ওর মেয়েটা চিৎকার করে কাঁদছে আর মা হয়ে তাতিয়ানা ওকে উঠতে নিষেধ করছে। মা হিসেবে তাতিয়ানার তুলনা হয় না। কিন্তু আজ মাত্রই রুষ্ট হলো। ওর মুখের রুষ্টতা মার্কোভিকের নজর এড়াল না। চশমার ফাঁকে নির্লিপ্ততা চাহনিতে চেয়ে রইলেন। তার মৃদু গলা ঝাড়ার শব্দ সবার দৃষ্টি আকর্ষণ করল। স্যুপের চামচ ঠোঁটের মাঝ থেকে নামিয়ে বাটিতে রাখলেন মার্কোভিক। ন্যাপকিনে ঠোঁট মুছতে মুছতে বললেন, তোমাকে যেতে হবে না মাত্রই। এখনই ওর কান্না থেমে যাবে। ঠিক তাইই হলো। সকলে এর রহস্য জানতে আগ্রহী। মার্কোভিক কিন্তু চুপ করে গেলেন। ফের হাতে তুলে নিলেন স্যুপের চামচ। এর অর্থ সকলকে খেতে নির্দেশ দিলেন তিনি। মাত্রই চামচ বাটির মধ্যে নাড়াচাড়া করলেও মুখে তুলল। একটু পরপরই ওর চোখ দোতলার দিকে যাচ্ছে। মেয়েকে না দেখে খেতে ইচ্ছে করছে না। তাতিয়ানার অবস্থাও একই। আপ্রাণ চেষ্টা করছে সেটা প্রকাশিত না হোক। তাসায় বাড়িতে নিরাপদ। তা জানা সত্ত্বেও তাতিয়ানার মন শান্ত হল না। মার্কোভিক আর চোখে দুজনকে দেখলেন। চোখ সরাতে গিয়ে তাতিয়ানার পাশে বসা ইসাবেলার ওপর থামে। স্মিত হাসি ওর ঠোঁটে। গালের এক পাশে একটা হাত, অন্যটা দিয়ে বাটির স্যুপে চামচ নাড়াচাড়া করছে। হঠাৎ চোখ তুলে পাশে তাকাতে নানার চোখে চোখ পড়ে যায় ইসাবেলার। হাসি নিভে যায় দপ করে। চকিতে বাটির দিকে তাকায়। বুকের ভেতর ধরাস ধরাস করছে। নানার কঠোর দৃষ্টিকে ও ভয় পায়। তাসার জন্য আর সবার মতো ও নিজেও চিন্তিত। হঠাৎ নিকোলাসের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে খানিক হেসেছিল। সেটাই এখন বেকায়দায় ফেলল। নিকোলাস যেন খুব গোপনীয় একটা চিঠি, যা কেবল একা ইসাবেলা দেখবে, পড়বে। গোপনে হৃদয়পুরের সিন্ধুকে লুকিয়ে রাখবে। অন্য কেউ এর ধারণা পর্যন্ত পাক সেটাও চায় না। তাতে যে ভীষণ বিপদ ঘটতে পারে। ইসাবেলা মনে মনে প্রার্থনা করে নানা যেন কিছু সন্দেহ না করেন। চোখের কোণ দিয়ে সতর্কে চাইল একবার। নানা খাবারের দিকে চেয়ে খাচ্ছেন। গোপনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইসাবেলা। ও বোঝে না ওর এই অতিসাবধানী অঙ্গভঙ্গি আশপাশের মানুষদের মাঝে আরো বেশি সন্দেহের সৃষ্টি করে। তাসার খিলখিল হাসি শুনে সিঁড়ির দিকে তাকায় মাত্রই। একা একা সিঁড়ি বেয়ে ওঠা নামা করার সাধ্য তাসার নেই। বয়সের তুলনায় শরীর একেবারে দুর্বল। এখনো ঠিকমতো দাঁড়াতে পারে না। বাড়ির সকলে ডাইনিংয়ে। রাঁধুনি ছাড়া বাকি কাজের লোকেরাও। রাঁধুনির বাড়ির ভেতর আসার অনুমতি নেই, তবে তাসা কার সাথে
শুধুমাত্রই নয়, এই প্রশ্ন ডাইনিংয়ে বসা অনেকের। সকলের প্রশ্নের জবাব একটু পরেই হলঘরে পা রাখে। 10 বা 11 বছরের একজন বালিকার কোলে চড়ে আছে তাসা। মেয়েটি দেখতে হৃদ্পুষ্ট, মাথায় বাদামি চুল ও গোলাগাল সুশ্রী চেহারা। মুখটা আন্ত বলে ওর চোখজোড়া দেখা যাচ্ছে না। কোমলতার নিবিড় ছায়া ওর মাঝে স্পষ্ট। তাসার মাথাটা মেয়েটার বুকের ওপর। মুখে আঙুল দিয়ে পিতামাতার দিকে হাসি মুখে তাকায়। তারপর আবার মেয়েটির মুখের দিকে। ওকে দেখে মেয়েটিও মুচকি হাসল। এত অল্প সময়ে কি ভাব ওদের? তুমি কে? মাতৃর প্রশ্নে সভয়ে চোখ তুলল মেয়েটি। একজোড়া ডাগর বাদামি চোখ। বোবার মতো কিছুক্ষণ চেয়ে থেকে টেবিলের সোজাসুজি তাকালো। সেখানে তিখন কারাতে দাঁড়িয়ে। শান্ত তার দৃষ্টি। মার্কোভিকের খাওয়া শেষ। মুখ মুছে চেয়ারে গা এলিয়ে বললেন, ও হচ্ছে তিখনের নাতনি। নামটা কি যেন মেয়ে তোমার? নামটা আবার ভুলে গেছেন মার্কোভিক। বালিকাটি তিখনের দিকে তাকাতে মাথা নাড়িয়ে জবাব দেওয়ার অনুমতি দিয়ে বলল, রেইনি কারাতে। বিনীত অথচ ভীত কণ্ঠস্বর। মার্কোভিক মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, ও হলো রেইনি, তিখনের নাতনি। এখন থেকে ও তাসার সাথে সর্বক্ষণ থাকবে। বেবিসিটার। কিন্তু ও নিজেই তো একটা বাচ্চা মেয়ে। মাতভেই বলল। মার্কোভিক সরাসরি তাকালেন এবার মাতভেইর দিকে। নাতনি জামাতা হিসেবে খুব যে ওকে পছন্দ তা নয়। কিন্তু তাতিয়ানার মতো উচ্ছন্নে যাওয়া মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাওয়া মুশকিল। নাতনির মাথা থেকে কুমারী মায়ের দুর্নাম ঘুচাতে মাতভেইকে তিনি নাত জামাতা হিসেবে গ্রহণ করেছেন। নচেত প্রতিপক্ষ দেশের ছেলেকে ঘরে আশ্রয় দেওয়ারই পক্ষপাতী নন। মাতভেই, এ বাড়ির কর্তা আমি। কার কিসে ভালো তা আমি তোমার চেয়ে ভালো বুঝি। আমার পরিবার সেটা মানে। আমার সিদ্ধান্তকে সম্মান করে ওরা। এ নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলে না। আমি সেটার অনুমতিও দিই না। তুমি বাইরের লোক। নতুন নতুন আত্মীয়তা হয়েছে। একটু সময় লাগলেও সবটা বুঝে যাবে। ওই যে বসে আছে তোমার হবু শ্বশুর মশাই আর শাশুড়ি। তারা তোমাকে ঠিক সব বুঝিয়ে দেবেন। মেয়ে এবং জামাতার মুখের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন মার্কোভিক। মাত্রেই কাউকে লজ্জিত করতে চাইনি। হবু শ্বশুর ও শাশুড়ির আন্ত মুখ দেখে না চাইতেও চুপ করে গেল। নানা শ্বশুরের তিক্ত কথা বেশ ঘায়েল করল ওকে। তাসা ওর মেয়ে। তবে মার্কোভিক কেন কিছু না জানিয়ে তাসার ব্যাপারে একা সিদ্ধান্ত নেবেন? রেইনি নিজেই শিশু। শৈশব উপভোগের সময় এখন ওর। আর এরা কি না জোর করে দায়িত্ব চাপিয়ে সেই শৈশবের আনন্দটাকে পিষে মারতে চায়। মাত্রেই অনিয়ম, অন্যায় মেনে নিতে পারে না। আপনজনদের মুখ চেয়ে আজ বাধ্য হলো চুপ করে থাকতে। তবে মার্কোভিকের এহেন আচরণে অমনক্ষুণ্ণ হয়। ডাইনিংয়ে বসা সকলে সেটা বুঝতে পেরেও কোনো কথা বলল না। নানাকে ইসাবেলা অপছন্দ করে না, কিন্তু তার এমন দাম্ভিক, গম্ভীর স্বভাবকে পছন্দও করে নাও। মাঝে মাঝে তিনি যেন বেশিই নির্দয় আর রূঢ় হয়ে ওঠেন। খাওয়া শেষে যে যার কক্ষে চলে গেল। তাতিয়ানা ও মাতভেইর সাথে রেইনিকে পাঠানো হয়েছে। ওর আর তাসার জন্য দোতলায় নতুন একটা কক্ষ খোলা হয়েছে। তিখনও গিয়েছে ওদের সাথে। ইসাবেলার কক্ষটি দাদা দাদির কক্ষের পাশে। তাদের শুভরাত্রি বলে কক্ষে গিয়ে খিল দিল। তারপর দ্রুত এলো জানালার কাছে। জানালা খুলে দিতে এক ঝাপটা হিম বাতাস ওর ওপর আছড়ে পড়ল। কাঁপুনি দিয়ে ওঠে দেহটা। আজ তুষার পড়ছে। যতদূর চোখ যায় যেন সে তো শুভ্র ক্যানভাস, যা চোখে অমনে প্রশান্তি আনে। ইসাবেলার সেই প্রশান্তি বহুগুণ বাড়ে হিম বাতাসে ভেসে আসা সোদা মাটির তীব্র গন্ধে। ঠোঁটে হাসি নিয়ে খোলা জানালার কাছ থেকে বিছানায় এসে শুয়ে পড়ল। বুকের ওপর টেনে নিল কম্বল। পিঠ জানালার দিকে। পুরো কক্ষে মৌ মৌ করছে সোদা মাটির গন্ধ। জানালার কোবাট বন্ধ হতে শুনল। তারপর ভারী পায়ের আওয়াজ। ধীরে ধীরে সেটি বিছানার দিকে আসছে। ইসাবেলা ঘুমের ভান করে পড়ে রইল বিছানার ওপর। বেলা। এমন ব্যাকুল ডাক উপেক্ষা করা দেয়। মনকে বুঝিয়ে দায়টা পাশে রাখল ইসাবেলা। শিয়রের পাশের বিছানা বসে যায়। নিকোলাসের দেহের শীতলতা টের পাচ্ছেও। তবুও চোখ মেলল না। আমি জানি তুমি জেগে আছো বেলা। ইসাবেলা একটুও অবাক হল না। সব জেনে শুনেই ও মিথ্যা ঘুমের ভান ধরে আছে। নিকোলাসকে জ্বালাতে ইচ্ছে করছে কেন যেন। সারাদিন ওকে ছাড়া কম জ্বলেনিও। এসবের মানে কি বেলা? ওঠো বলছি। সেই কখন থেকে অপেক্ষা করিয়ে এখন আবার ঘুমের ভান ধরে পড়ে আছো। বেলা, ওঠো। নিকোলাস ওর কাঁধ ঝাঁকাল।
ইসাবেলা তাতেও যদি চোখ মেলত। নিকোলাসকে বিরক্ত করে মজা পাচ্ছে। ওর ঠোঁট চেপে হাসি সংবরণের চেষ্টা নিকোলাসের চোখে পড়ে যায়। মনে মনে বলে, অহ, তাহলে এই কথা। নিকোলাস মুচকি হাসল। ওর গা এলিয়ে দেওয়া শরীরটা টেনে বসায় সামনে। শব্দ করে হাঁফ ছেড়ে বলল, সারাদিন ধরে ভেবেছি কথাটা তোমার সামনে কি করে বলবো, কিন্তু না বললেও তো ধোঁকা হয়ে যাবে। আম সরি বেলা। আমি সত্যি সরি। আসলে মেয়েটা। কোন মেয়েটা? চোখ পাকিয়ে তাকায় ইসাবেলা। গলা সামান্য চড়ে গেল। আসলে মেয়েটা কি? বলো। নিকোলাস চুপ করে ওকে দেখছিল। ইসাবেলা চোখে চোখ রাখল। বিশ্বস্ততা দেখছে সেখানে। নিকোলাসের আর কিছু বলার প্রয়োজন নেই। শান্ত হলো ইসাবেলা। সরে এলো ওর খুব কাছে। নিকোলাসের বাহুবন্ধনে আবদ্ধ হলো। বুকের ওপর মাথা রেখে ধরা গলায় বলল, কেন কাঁদাতে চাও আমায় তুমি? মেবি আমি স্যাডিস্ট। ইসাবেলা ভুরু কুঁচকে তাকাতে সিরিয়াস গলায় বলল, আম সরি, আর এমন করব না। ইসাবেলার মাথার ওপর চুমু খেলো নিকোলাস। হাতটা তুলে নিল হাতে। ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলতে লাগলো। অনামিকা আলতো করে বুলিয়ে দেয়। সেখানে একটা আংটি কল্পনা করে। নিকোলাসের নামের আংটি। দারুণ এক অনুভূতির স্রোত বয়ে যায় বুকের ভেতর। তুমি আমার নিকোলাস। তোমার সবকিছুর ওপর একমাত্র আমার হক, আমার দাবি। বাকি পৃথিবীর সব মেয়ের জন্য তুমি নিষিদ্ধ। বুকের সাথে আরো মিশে গেল ইসাবেলা। গুটিসুটি মেরে রইল কোলের মধ্যে। আর তুমি? জানতে চাইল নিকোলাস। ইসাবেলা দৃঢ়তার সাথে বলল, আমি তোমার, আমৃত্যু তোমারই। নিকোলাসের হৃৎস্পন্দনের গতি তীব্র হয়। ইসাবেলা স্পষ্ট শুনতে পাচ্ছে। বাপাসের বুকের ওপর হাত রাখল। বলো, এই হৃদয় কেবল আমার জন্য স্পন্দিত হয়। বলো নিকোলাস। তোমার জন্য বেলা, শুধু তোমার জন্য। চাঁদে গ্রহণ লেগেছে। এই সময়টা বেশ অস্থিরতায় কাটে চন্দ্রদেবীর। কত কি ঘটে পৃথিবীতে, অথচ তখন কিছুই তিনি দেখতে পান না। সাহায্য করতে পারেন না পছন্দের মানুষগুলোকে। এইটুকু সময়ে অনেক কিছু ঘটে যায়, কিন্তু তার সামনে রুদ্ধ আধারের দুয়ার, যা ভেদ করা অসম্ভব। আগাথাকে এতবার বোঝানোর পরেও ও পৃথিবীতে গিয়েছে আজ। বেশ কয়েক মাস ধরেই অনুনয় করছিল। চন্দ্রদেবীকে কিছু নিয়মের মধ্যে চলতে, বলতে ও কাজ করতে হয়। চাঁদের শাসনকর্ত্রী হলেও তিনি পুরোপুরি চলেন সপ্ত আসমানে আসীন স্রষ্টার নির্দেশে। আগাথাকে সে কথা বলেই এতটা দিন পৃথিবীতে যাওয়া থেকে বিরত রেখেছিলেন। ইদানিং আবার আগের মতো গো ধরেছে পৃথিবীতে যাবে। চন্দ্রদেবীর সামনে তার মনের কথা গোপন থাকে না। সন্তানের বিপদ মায়েরা আগে থেকেই অনুধাবন করতে পারে। আগাথাও পেরেছে। নোভার সামনে ঘোর বিপদ। বহুদিন সন্তানদের সামনে যাননি। আজ না গেলেই নয়। আগাথাকে বিশেষ স্নেহ করেন চন্দ্রদেবী। তার বারংবার করা অনুনয় উপেক্ষা করতে পারেননি। না চাইতেও অনুমতি দিতে হয়েছে। এখন সেই জন্য অনুতাপ হচ্ছে। কেন যে অনুমতি দিলেন ওকে? আজ গ্রহণ সরতে আধ ঘন্টা লেগে যেতে পারে। এর মধ্যে যদি কিছু হয়। চন্দ্রদেবী তামার গোলকের সামনে এসে দাঁড়ালেন। দুহাত ওর ওপর রেখে বললেন, গোলক গোলক, দেখা। আগাথার আত্মার রশ্মি রেখা। গোলকে ধোঁয়াশা ক্রমশ বাড়ে। চন্দ্রদেবী অধীর হয়ে অপেক্ষা করেন আগাথার আত্মার আলো দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও কিছু দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়েন। পুনরায় বলেন, গোলক গোলক, দেখা। আগাথার আত্মার রশ্মি রেখা। গোলকে এবারও ধোঁয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না। চন্দ্রদেবীর জোর বাড়তে থাকে গোলকের ওপর। এক পর্যায়ে রেগে যান শান্ত দেবী। পাছে দেবীর রোষানলে পড়তে হয় এই ভয়ে মুখ খোলে গোলক। অভিবাদন ও দেবী। আজ গ্রহণে ম্লান আমার দুটি। নাই থাকে যদি আলো। কেমনে দেখাই কোথায় কি হলো। দেবী শান্ত হলেন। সত্যি তো। তিনি দেবী হয়েই যখন নিরুপায়, তখন গোলক আর কি করবে। কিন্তু মনটা বড় বিচলিত দেবীর। সিংহাসনে বসে সামনে অন্ধকারে চেয়ে রইলেন। অপেক্ষা করতে লাগলেন এই কালো ছায়া সরে যাওয়ার। বিড়বিড় করে বললে, আগাথা, বাছা আমার। সাবধানে থেকো, সাবধানে থেকো। আগাথা পৃথিবীতে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলেন দেবীর কথা। বড় দেরি হয়ে গেছে এই সতর্কবার্তা পেতে। বহু চেষ্টার পর আজ সফল হয়েছি। এখন থেকে তুই আমার গোলাম। গোলাম। অট্টহাসিতে ফেটে পড়ে পুরুষালী কর্কশ কণ্ঠটি। আগাথা লোকটাকে দেখতে পাচ্ছে না। তার সামনে ঘোর অন্ধকার।
চতুর্দিকে ঘূর্ণায়মান অদৃশ্য এক রজ্জু। এই রজ্জুর বাঁধন তাকে বন্দি করে ফেলেছে। খারাপ কোনো জাদুকরের খপ্পরে পড়ে গেছেন আগাথা। এখন উপায়? দেবীকে স্মরণ করলেন, সাহায্য কামনা করলেন ঈশ্বরের। তাই শুনে আরো জোরে হাসল লোকটি। কেউ আসবে না তোমায় বাঁচাতে আগাথা, কেউ না। তুমি আমার নাম জানো। জাদুকরেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আত্মাদের বন্দি করে। আগাথা এতক্ষণ ভেবেছিলেন ভুলক্রমে তিনিও এদের ফাঁদে পড়ে গেছেন। তখনই লোকটার পূর্বের কথাটা স্মরণ হয়। উদ্বিগ্নতার কারণে কথাগুলো খেয়াল করেননি। প্ল্যান করেই বন্দি করা হয়েছে তাকে। কিন্তু কেন? এখন ভয় তিরতির করে বেড়ে গেল। জাদুকর নিচু গলায় বলল, নাম। শুধু নাম নয় আগাথা, তোমার নারীনক্ষত্রের সব আমার জানা। কে তুমি? আমি এখনই জানতে চাও? না, এখন বললে তো মজা নেই। আরেকটু সবুর করো। শুভক্ষণে দৃষ্টি বিনিময়ে হবে আমাদের। সিংহাসনে গম্ভীর হয়ে বসে আছে নিকোলাস। রাশিয়া ও জার্মানির যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। হিটলার আশাবাদী ছিল জয়ের। রাশিয়ার অনেক শহর এখন জার্মানির দখলে। হিটলারের বিপুল সংখ্যক সৈন্য এবং সাজোয়া অস্ত্রের সামনে দিশাহারা হয়ে পড়েছিল রাশিয়া। সবই জার্মানির পক্ষে ছিল। বিপত্তি বাঁধিয়েছে রাশিয়ার বৈরী আবহাওয়া। শীত, ভারী বর্ষণ জার্মান সৈন্যদের নাস্তানাবুদ করে ছেড়েছে। ক্যাম্পে দেখা দিয়েছে খাদ্য সংকট। অস্ত্রের সরবরাহ নেই। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব। এই সুযোগটা কাজে লাগালেন জোসেফ স্ট্যালিন। রেড আর্মিদের সৈন্য সংখ্যা বাড়তে লাগল। রাশিয়া নতুন উদ্যমে জার্মান সৈন্যদের মোকাবেলা করতে প্রস্তুত। হিটলার বেকায়দায় পড়েছে। কিন্তু হার মানতে নারাজ সে। তার এক কথা, জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান, নয়তো কিছুই নয়। প্রথম চারটি শব্দ প্রতিষ্ঠিত করতে সব করবে সে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হিটলারের কিছু মিত্র পক্ষের মতে হিটলার এখন যা করছে তা অতিরিক্ত। এই কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। পরাজয় এখন সময়ে ব্যাপার। কিন্তু হিটলারকে বুঝাবে সাধ্যকার। না চাইতেও তার ভয় মিত্রপক্ষের সেসব নেতারা চুপ আছেন। নিকোলাস ওদের মতো ভীতু নয়। হিটলারকে কোনোকালেই ও ভয় করেনি। সে সাফ সাফ জানিয়ে দিয়েছে হিটলারকে আর সমর্থন করবে না। রাশিয়া আক্রমণের পর থেকে হিটলারের সাথে ওর মনোমালিন্য শুরু হয়। সেটা এখন বিরোধে রূপ নিয়েছে। সামনের সভাসদদের আসন থেকে রিচার্ড উঠে দাঁড়ালেন। নাখোশ মুখে বললেন, হিটলারের সাথে শত্রুতা তোমার উচিত হবে না। ওকে আমাদের প্রয়োজন। ও এখন আমাদের কোনো কাজে না, বলল নিকোলাস। রিচার্ড বললেন, ভবিষ্যৎ দেখনি তুমি নিকোলাস? কি করে বুঝলে ওকে আমাদের প্রয়োজন পড়বে না? হিটলারের ভবিষ্যৎ এখন ওর ললাটে দিনের আলোর ন্যায় জ্বলজ্বল করছে। পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ও। তোমার মস্তিষ্ক বুড়িয়ে গেছে। সুতরাং দূরদর্শিতা তোমার মধ্যে থাকার কথা না। এসব গুরুত্বপূর্ণ কথাবার্তায় তোমার মতামত দেওয়া উচিত বলে মনে করি না। মানবে না জানি, তবুও বলছি, এই সিংহাসনের উপযুক্ত কোনোদিন তুমি ছিলে না। রাজা হতে কূটবুদ্ধি আর ম্যানুপুলেটিভ স্বভাব ছাড়াও আরও কিছু থাকা লাগে, যা তোমার নেই। শান্ত গলায় বলল নিকোলাস। যেচে এসে বারবার মতামত দেওয়া রিচার্ডের বদভ্যেস হয়ে দাঁড়িয়েছে। খুব বিরক্ত হয় তার ওপর নিকোলাস। প্রচণ্ড অপমানিত বোধ করলেন রিচার্ড। দাঁতে দাঁত পিষে আসনে বসলেন। সোফিয়া পাশে বসে কটমট করে বললেন, আর কত অপমানিত হবে? কত নিষেধ করি, চুপ করো। না, উনি আমার কথা শুনবেন না। একজন অপদার্থ, দুর্বলকে ভালোবেসেছি আমি। কেবল অপমানিত হওয়া ছাড়া যার কিছুই করার নেই তার। হঠাৎ সন্তানের মুখটা মনে যায় সোফিয়ার। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, ওর ক্ষতির আশঙ্কা করে। ঠিক আছে কি আন্দ্রেই? আন্দ্রেইকে খুব মনে পড়ে এখন তার। নিকোলাসের দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে চেয়ে চাপা গলায় স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তোমাকে আমি উজাড় করে ভালোবেসেছি রিচার্ড। বিনিময়ে কিছু দেওনি। এবারও আমার নিজের জন্য কিছু চাইব না। তুমি ওই সিংহাসন ফিরিয়ে নেও রিচার্ড। আমি তোমায় ওই শয়তানটার জায়গায় দেখতে চাই। রিচার্ড একদৃষ্টে সিংহাসনের দিকে তাকিয়ে রইলেন। সভাসদদের সাথে আলাপে মশগুল নিকোলাস। এদিক ফিরলে দেখতে ওরই কাছের দুজনের চোখে প্রতিহিংসার ও প্রতিশোধের অনল দাউ দাউ করে চলছে। কি ভয়ঙ্কর তার তীব্রতা! সভা রীতি টানল আজকের মতো নিকোলাস।
একে একে সকলে ওকে অভিবাদন জানিয়ে বিদায় নিল। সিংহাসনে গা এলিয়ে দেয় নিকোলাস। ইসাবেলার সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে ওঠে। চোখ বন্ধ করে প্রিয়তমার মুখটা স্মরণ করল। আনমনেই মুচকি হাসল। ওর সকল খুশির উৎস যেন ইসাবেলা। ওকে ছাড়া সবকিছু বিষাদ, বিষণ্ণতায় মোড়া, শূন্যতায় ভরা। ওর জীবনমৃত দেহটা জীবন্ত হয় ইসাবেলার সান্নিধ্যে এলে। বহুকাল পূর্বের অনুভূতি টের পায় তখন। কি চমৎকার, সজীব সেই অনুভূতি! এই অনুভূতি দীর্ঘস্থায়ী হোক। ইসাবেলা ওর হোক, সবভাবেই, সব অবস্থায়। যেটুকু দূরত্ব তাও আর না থাক। মিলেমিশে একাকার হতে চায় ওর ভেতর নিকোলাস। পল! মনিবের এক ডাকে বিনীতভাবে সামনে এসে দাঁড়ায় পল। নিকোলাস সিংহাসন ছেড়ে উঠে বলল, তৈরি হ। আজ রাতেই মস্কোর উদ্দেশ্য রওয়ানা হব। বেয়াদবি না নিলে একটা কথা বলবো, মালিক। মাথা নাড়ায় নিকোলাস। হুম। দুই দেশের মধ্যেকার এমন খারাপ অবস্থার মধ্যে না গেলেই কি নয়। তাছাড়া কমিউনিটিতে আপনার শত্রু বাড়ছে। আজও আপনার সিদ্ধান্তের বিপক্ষে অনেকে ছিল। বিশেষ করে রিচার্ড। তাই তো। পলকে থামিয়ে দিয়ে বলল নিকোলাস। জি। পল জবাব দিল। নিকোলাস উপেক্ষিত হাসি হেসে বলল, এ আর নতুন কি? রিচার্ড কবে আমার পক্ষে ছিল? যারা বুদ্ধিমান তারা আমার সাথে শত্রুতা করার ভুল করবে না। কমিউনিটির সকলের জানা নিকোলাসের সাথে শত্রুতার ফল কত ভয়াবহ হয়। এ নিয়ে তুই ভাবিস না। ওরা আমার কিছু করতে পারবে না। এত সাহস বা ক্ষমতা ওদের নেই। যা গিয়ে তৈরি হয়ে নে। পল প্রস্থান করবে তখনই নিকোলাস থামালো ওকে। দাঁড়া। প্রশ্নাত্মক চোখে ঘুরে দাঁড়ালো পল। একটু ভাবুক হলো নিকোলাস, তারপর বলল, তুই বিয়ে পড়াতে পারবি? বিয়ে? কার? বিস্ময় প্রশ্ন করে পল। নিকোলাস মৃদু ধমকে বলল, প্রশ্নের জবাবে প্রশ্ন করবি না, পারবি কি না বল। আমি ফাদার নই। চার্চে যাওয়া আসা হয় না তেমন। কি করে পারবো? গম্ভীর হয়ে পায়চারি করতে করতে ভাবল কিছুক্ষণ নিকোলাস। তারপর বলল, তুই বিয়ে পড়ানোর নিয়মটা জানিস তো? তা জানি। ব্যাস। ওতেই হবে। যা এখন। আর কোনো প্রশ্ন করার সুযোগ পায় না পল। দরজার দিকে যেতে যেতে একটা প্রশ্নই ভাবল। কিন্তু বিয়েটা কার? বিয়েটা কার? রবিবার ম্যাক্সওয়েল পরিবারের সকলে এসেছে স্থানীয় চার্চে। ডান দিকের সারির প্রথমে প্রবীণ ম্যাক্সওয়েল বসেছেন। মাথায় পাতলা সাদা চুল, নাকটা ঈগল পাখির ঠোঁটের ন্যায়, বয়সের ভারে ঝুলে যাওয়া ভুরুর কারণে চোখজোড়া ছোট দেখাচ্ছে। তার মাঝের মণি নীল। ওতে নমনীয়তা নেই। তীব্র তীক্ষ্ণ দৃষ্টি। আজ তিনি কালো রঙের শার্ট আর ট্রাউজার পরেছেন। অন্যদিনের চাইতে আজ তাকে কম গম্ভীর লাগে। পাশে ছেলেরা বসেছে। পেছনে পুত্রবধূ ও দৌহিত্ররা। দুই সিটের সারি পরে ইসাবেলা বসেছে, পাশে রেইনি, ওর কোলে তাসা। মস্কো এসে তাসার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বেশ কিছুদিন হলো ঘুমটাও ভালো হচ্ছে ওর। আগে মাঝরাতে ভয়ে চিৎকার করে উঠত। সমস্যাটা ইদানিং দেখা যাচ্ছে না। একা দুদণ্ড ছাড়া যেত না ওকে। অবশ্য এখনো ছাড়া হয় না। রেইনি সব সময় ছায়ার মতো পাশে থাকে। পাশের সারিতে মাত্রেই তাতিয়ানা আর ভ্লাদিমি বসেছে। একটু পর কি একটা কারণে ভ্লাদিমি উঠে চার্চের বাইরে গেল। মাত্রেই সেখানে বসে রেইনির কোল থেকে তাসাকে নেওয়ার চেষ্টা করেছে। এলোই না মেয়েটা ওর কাছে। এই অল্পদিনে পুরোপুরি রেইনিতে অভ্যস্ত হয়ে গেছে। ওকে ছাড়া এক মুহূর্ত তাসার চলে না। অতটুকু বাচ্চা মেয়ে রোজ নিয়ম করে তাসাকে ঘুম পাড়াবে, ঘুম থেকে উঠাবে, খাওয়াবে, গোসল করাবে, আবার খেলে ওর মন ভুলাবে। বেশ চাপ পড়ছে রেইনির ওপর। শুকিয়ে গেছে শরীর। মাত্রের মনে বেজায় মায়া। কারো কষ্ট ও দেখতে পারে না। রেইনি তো কত ছোট। ওর কোল থেকে মেয়েকে নিতে চাচ্ছিল। রেইনি হয়তো বুঝতে পারে মাত্রেইকে। ম্লান হেসে ইশারায় আশ্বস্ত করে, ওর কষ্ট হচ্ছে না। মাত্রেই আশ্বস্ত হয় না। তাতিয়ানা এতক্ষণ দেখছিল সব। চাপা গলায় বলল, তুমি যতই চেষ্টা করো কাজ হবে না। এটাই এ বংশের নিয়ম। ওইটুকু মেয়ে বেশ ভালোভাবেই বুঝে গেছে। নিয়ম। নিভৃতে হাঁপ ছাড়ে তাতিয়ানা। নিয়ম। সভ্য ভাষায় সেটাই বলা চলে। এ বংশের কিছু নিয়ম আছে মাত্রেই। আধুনিক যুগে এসেও যার কতকটা বর্বর রচিত। কি বলছো বুঝতে পারছি না। বলল মাত্রেই। সব এখন বলতে পারবো না। শুধু জেনে রাখো, রেইনির ওপর মায়া দেখিয়ে ওর কষ্ট কমাতে পারবে না তুমি।
যে কষ্ট সিলমোহর হিসেবে কপালে লেগে গেছে তা কমানো যায় না। মাত্রেই এই হেয়ালি কথাগুলোও বুঝল না। ওর মুখ দেখে তাতিয়ানা বলতে বাধ্য হলো, রেইনি ম্যাক্সওয়েলদের দাসী মাত্রেই। ওর জীবনটা উৎসর্গ করেছে ম্যাক্সওয়েলদের নামে। আমৃত্যু মনিবের সেবা করা ওর ধর্ম। এই ধর্ম থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, তুমিও না। মাত্রেই স্তম্ভিত। এইটুকু মেয়ে জীবন উৎসর্গের কি বোঝে? কে বুঝিয়েছে এসব ওকে? মাত্রের দৃষ্টি থামে মার্কোভিকের পাশে বসা তিখনের দিকে। পাথরের মূর্তির মতো লাগছে আজ তাকে। আপন নাতনির জীবনকে কেউ এমন করে নষ্ট করতে পারে? তিখনের প্রতি শ্রদ্ধাটুকু আর রইল না। তাতিয়ানা পাশ ফিরে তাকায়। তাসা হাত পা ছুঁড়ে খেলছে রেইনির কোলে বসে। ইসাবেলা মাথা ঝুলিয়ে ফিসফিস করে শিশুসুলভ ভাষায় গল্প করছে। খিলখিল করে হাসছে তাসা। রেইনি একদৃষ্টে ওকে হাসতে দেখছে। হাসি সংক্রমক। যে দেখে সেও হাসে। রেইনির হাসি তাসার মতো প্রাণবন্ত নয়, নিষ্প্রাণ। প্রার্থনা শেষে মার্কোভিক ফাদারের কুশলাদি জানতে গেলেন। বেশ সময় নিয়ে চার্চের ব্যাকইয়ার্ডে কথা বললেন দুজন। বাকিরা লনে অপেক্ষা করছে। রেইনির কোল ছেড়ে নেমে লনের সবুজ ঘাসে দৌড়ে বেড়াচ্ছে তাসা। চার্চে আগত শিশুদের কয়েকজন ওর সাথে খেলতে আগ্রহ দেখায়। তাসা একেবারে উপেক্ষা করছে ওদের। রেইনি ছাড়া আর কারো সাথে খেলবে না ও। ইসাবেলা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মুচকি হাসে। তাসা আর রেইনির অসম বন্ধুত্ব ভ্যালেরিয়ার কথা মনে করিয়ে দেয়। হাসি নিভে যায়। সামনের শূন্য গগনে চেয়ে থাকে। পাশে আন্না মেরিও ভাবিদের সাথে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ছেলেরা একটু তফাতে দাঁড়িয়ে গল্প করছে। মাদ্রির গম্ভীর মুখটা সরস করতে অপ্রয়োজনীয় কথা বলছে তাতিয়ানা। মাদ্রিকে মন খারাপ করতে দেখলে কেন যেন মোটেও ভালো লাগে না। রেইনির ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাবে জানলে বলতোই না। একটু পর ফাদারকে সাথে করে মার্কোভিক সেখানে এলেন। মধ্যবয়সী ফাদারের পরনে সাদা ক্যাস, মাথায় টাক। সদা হাস্যোজ্জ্বল মুখখানা। একে একে পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে ইসাবেলাকে দেখিয়ে বললেন, এ হচ্ছে আমার ছোট নাতনি, ইসাবেলা অ্যালেক্সি। ইসাবেলা, ইনি ফাদার কাজিমির। হ্যালো ফাদার। হ্যালো চাইল্ড। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার সম্পর্কে সব শুনেছি আমি। প্রভু তোমার সাথে ছিলেন বলেই এত বড় বিপদের হাত থেকে ফিরে এসেছ। ভ্যালেরিয়ার পরিণতির জন্য আমি মর্মাহত। ওর আত্মার শান্তি কামনা করছি। বুকে ক্রস আঁকলেন ফাদার। ইসাবেলা আন্তমুখে দাঁড়িয়ে রইল। মার্কোভিক বললেন, ওর জন্য ভালো পাত্রের সন্ধানে আছি আমরা ফাদার। আশীর্বাদ করুন যেন শীঘ্রই সুযোগ্য পাত্র পেয়ে যাই। ইসাবেলার বুকের ভেতর ধক করে ওঠে। চকিতে তাকায় নানার দিকে। মার্কোভিক আমলেও নিল না সে চাহনি। ফাদার মুচকি হেসে মাথা আগে পিছে নাড়িয়ে হাত আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, আশীর্বাদ করি। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে মার্কোভিক ফাদারের কাছ থেকে বিদায় নিলেন। চললেন বাড়ির পথে। ফাদারকে পাশ কাটিয়ে যেতে ইসাবেলাকে তিনি থামালেন। চাইল্ড, একটু দাঁড়াও। জি, ফাদার। ফাদার একটু উসখুস করে বললেন, সিস্টার ভ্যালেরিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ওর মৃতদেহ খুঁজে সেটা আমরা পাইনি। পরে শুনেছি ওর যাবতীয় জিনিসপত্র তোমাদের ঠিকানায় পাঠানো হয়েছে। তুমি কি জিনিসপত্র দেখেছিলে চাইল্ড? ইসাবেলার গলা শুকিয়ে এলো। চট করে মিথ্যা বলতে গিয়ে কথা জড়িয়ে যায়। না, না, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। ফাদার ওর ফ্যাকাশে মুখ চেয়ে গম্ভীর হয়ে বললেন, ওহ, আচ্ছা এসো তবে। হাওয়ার বেগে এখান থেকে পালিয়ে যেতে পারলে খুশি হয় ইসাবেলা। ফাদার একদৃষ্টে ওর পথপানে চেয়ে রইলেন। বিড়বিড় করে বললেন, প্রভু তোমার মঙ্গল করুন। আমিন। শেষবার বুকে ক্রস এঁকে চার্চে প্রবেশ করেন। সারাপথ বুক টিপ টিপ করেছে ইসাবেলার। বিয়ের প্রসঙ্গ পর্যন্ত ভুলে গেছে ভয়। রুমে এসে দরজায় খিল দেয়। বিছানায় বসে পাশ রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করে। এখনো ফাদারের অন্তর্ভেদী দৃষ্টি স্মরণ করে শিউরে উঠছে। ওর কথাগুলো কি বিশ্বাসযোগ্য ছিল? সন্দেহ করেনি তো ফাদার। সন্দেহ করলেই বা কি? চিরকুটটা এখন আর ওর কাছে নেই। বিপদমুক্ত নিকোলাস। আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল ইসাবেলা। নিকোলাসকে নিয়ে ওর ভীষণ ভাবনা হয়। এত শত্রু ওর। মাঝে মাঝে ইসাবেলার মনে হয় নিকোলাস যদি সাধারণ মানুষের মতো হতো, এই ভয়টা তখন থাকতো না। দুজনে মিলে ছোট্ট একটা সংসার গড়ে তুলতো পাহাড়ের ওপর।
বিত্তবৈভব কখনোই চায়নি ইসাবেলা। কেবল প্রিয়জন সাথে থাকলে চলবে, তার হাত ধরে বহুপথ হাঁটবে। দেখবে সূর্যাস্ত, সূর্যোদয়। কাঁধে মাথা রেখে জোছনা বিলাস করবে। নীল আকাশের নিচে বালুকাবেলার প্রবল বাতাসে দাঁড়িয়ে গাঢ় চুম্বনে সিক্ত করবে পরস্পরের ওষ্ঠদ্বয়। আরও কত ইচ্ছে জাগ্রত হয় ইসাবেলার মনে, কিন্তু সব ধূসর মলিনতায় ছেয়ে যায় অচিরেই। নিকোলাসের সূর্যাস্ত সহ্য হয় না। ও পুড়ে শেষ হয়ে যাবে সকালের সূর্যরশ্মিতে। এমন সূর্যোদয় ইসাবেলা দেখবে কখনোই না। ইসাবেলার চোখজোড়া ঘুমে আচ্ছন্ন হয়ে এলো। নিকোলাসের সুদর্শন প্রেমময় অবয়ব স্মরণ করে গভীর ঘুমে তলিয়ে যায়। পাষাণ বাস্তবতাকে কল্পনার মাধুরীতে ভুলে থাকাতেও সুখ। ইসাবেলার সেই সুখও বেশিক্ষণ স্থায়ী হয় না। বাতাসে জানালার পাল্লার ঠুকাঠুকিতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দেওয়াল ঘড়িতে চেয়ে দেখে রাত 11:15। এত রাত হলো কেউ ওকে ডেকে তুলল না। বিছানা ছেড়ে উঠে খোলা জানালার বাইরে তাকায়। অজস্র তারার মেলা বসেছে। মাঝের চাঁদটা আজ বড় উজ্জ্বল। ঘরময় সেই আলো লুটোপুটি খাচ্ছে। বাইরে বাতাস বইছে খুব। জানালার পাল্লা বারবার বাড়ি খাচ্ছে। ইসাবেলা উঠতে যাবে তখনই খেয়ালে এলো গায়ের কম্বলটা। বিকেলে ঘুমানোর সময় কম্বলটা পায়ের কাছে ছিল। দরজাও ভেতর থেকে দেওয়া। চোখজোড়া দপ করে জ্বলে ওঠে। হাসি ঝিলিক দেখা যায় ঠোঁটে। নিকোলাস তাড়াতাড়ি বিছানা ছেড়ে নামল। দাঁড়ায় জানালার পাশে। না, ও নেই। হতাশ মুখে ঘুরল। হতাশা মুহূর্তে আনন্দের রূপ নেয় সাইড টেবিলের ওপরে রাখা প্যাকেট দেখতে। কাছে গিয়ে প্রথমে প্যাকেটটা শুকল। সমস্ত হৃদয় বিমোহিত হয়, দেহে কাঁপন ধরে এই সোদা মাটির গন্ধে। প্যাকেটটা খুলতে টকটকে লাল রঙের একটা অফ শোল্ডার সিভলেস ফ্রক বেরিয়ে এলো। ম্যাচিং লাল রুবি পাথরের ইয়ারিং আর জুতোও ছিল। নিকোলাসের চয়েস মুগ্ধ করে ইসাবেলাকে, প্রিয়জনের দেওয়া প্রথম উপহার। এত আনন্দ হচ্ছে ইসাবেলার। ফ্রকের ভাঁজ থেকে বেরিয়ে এলো চিঠি। প্রিয়তমা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। বিশেষ কারণে আজ তোমাকে জাগালাম না। কষ্ট নিও না লক্ষ্মীটি, কথা দিচ্ছি কাল সব পুষিয়ে দেব। দেখা হবে আগামীকাল রাতে। আরেকটি কথা, মা আর নোভা ছাড়া কারো জন্য কিছু কিনিনি আমি, এতকাল পরে তোমার জন্য কিছু কিনলাম। তুমি ঠিক বুঝবে না কতটা আনন্দ হচ্ছিল আমার। হয়তো বুঝবে, একমাত্র তুমিই তো বোঝো আমায়। তুমি আমার খুব আপন, বেলা। তোমাকে পৃথিবীর সমস্ত খুশি দিতে চাই। এটা তেমনই একটা ক্ষুদ্র চেষ্টা। ড্রেসটা দেখে মনে হয়েছে এটি কেবল তোমার জন্যই তৈরি। আমি একটিবার হলেও এই ড্রেসে তোমায় দেখতে চাই। সাথে তোমার খুশি। উপহার গ্রহণ করে ধন্য করো এই গরিবকে। গরিব? ওহু, যার তুমি আছো সেই গরিব হয় কি করে? তোমাকে পেয়ে নিকোলাস বিদ্বেষ হয়েছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। বলে রাখি, যাওয়ার আগে তোমার ঠোঁট চুম্বন করেছি। ওটা আমার হক। হুম। ভালোবাসি বেলা। ইতি। তোমার নিকোলাস। চিঠিটাতে চুমু দিয়ে ইসাবেলা বলল, ভালোবাসি নিকোলাস। ফ্রকটা বুকে জড়িয়ে বিছানায় আবার শুয়ে পড়ে। আগামীকাল রাত আসতে এত দেরি কেন? এই রাত কেন ফুরায় না? কবে ঘুচবে সময়ের এই অপেক্ষা? আর যে বিচ্ছেদ সহ্য হয় না ইসাবেলার। বিশেষ এক মুহূর্তের জন্য অপেক্ষা করছে নিকোলাস। ইসাবেলাকে নিজের করে চেয়ে নিতে বিশেষ মুহূর্তটা খুব দরকার। স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটি আগামীতে। ইসাবেলাকে সারপ্রাইজ দিতে কত কি ভাবছে। ভীষণ নার্ভাসও। পাছে অন্য কিছু ঘটে যায়। ইসাবেলা যদি খুশি না হয়। পিশাচকে ভালোবাসা সহজ নয়, কিন্তু ভালোবেসেছে ও। প্রেমিকরূপে গ্রহণ করেছে, স্বামীরূপে গ্রহণ করবে কি? নির্ভীক পিশাচটাও আজ ভয় পায়। মনের ভেতর চঞ্চলতা বাড়ে। বিয়ে মানে সামাজিক বন্ধন। নিকোলাস তো সামাজিক নয়। বৈবাহিক সম্পর্কে কত চাওয়া পাওয়া থাকে। সেসব ভাবতে কেমন যেন হয়ে যায়। অপেক্ষার পালা আরও দীর্ঘ হয়। এক এক সেকেন্ড সহস্র বছরের সমান মনে হতে লাগলো। কবে প্রপোজ করবেন কিছু ভেবেছেন? পল সাহস করে জিজ্ঞেস করে পাশ থেকে। নিকোলাস আনমনের স্টাডি টেবিলের পাশের চেয়ারে বসেছিল। দুর্গের জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবনায় এতটাই ডুবে ছিল যে পলের কথা শুনতে পেল না। পল ওকে পরখ করে হাঁপ ছাড়ে। এত কি ভাবে তার মনিব? ভালোবাসার মানুষটিকে বিয়ের প্রস্তাব দেবে, এ কি এতই কঠিন? এর চেয়ে ঢের কঠিন কাজ করতে দেখেছে মনিবকে। কই তখন তো এত ভাবেনি।
অতি ভাবনায় সব গুলিয়ে যায়। মনিব কি তা জানে না? বিয়ে পড়াতে যা শিখতে হয় তার অনেকটাই সে শিখে নিয়েছে। কেন যেন মনিবের বিয়ের ব্যাপারে খুব বেশি আগ্রহ ওর। নোভাকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বলে। ভেতর থেকে কেউ একজন বলে উঠতে চমকে ওঠে পল। ধরা যেন খেয়েই গেল। লজ্জায় কান লাল হয়ে ওঠে। লজ্জা। তার মতো পুরুষ লজ্জা পেল। লজ্জা কথাটা আসলে পলের স্বভাবের সাথে যায় না। নোভার প্রেম ওকে আজ লজ্জাশীল পুরুষ করেছে। তাড়াতাড়ি ঘুরে এটা ওটা নাড়তে লাগলো। মনিবের চোখে পড়া যাবে না। স্মৃতিতে ভাস্বর হয় নোভার মুখ। অনেকদিন ওকে দেখে না। কেমন আছে কে জানে। মনটা সহসা আবার খারাপ হয়। স্বীকার এখন করতেই হয় প্রেমে পড়েছে ও। ভালোবেসে ফেলেছে নোভাকে। কিন্তু নোভা ওকে ভালোবাসে না, হয়তো কোনোদিন বাসবেও না। একপাক্ষিক ভালোবাসা বড্ড যন্ত্রণার। নিজেকে সামলেও আবার ঘুরে দাঁড়ায় মনিবের দিকে। দুবার গলা ঝাড়তে নিকোলাস ফিরে তাকালো। কিছু বলবি? না, মানে, বলছিলাম ইসাবেলাকে প্রপোজ কবে করবেন কিছু ভেবেছেন? নিকোলাস গম্ভীর হয়ে বলল। উপযুক্ত সময় আসুক। তারপর চুপ করে আবার বলল, বললেই প্রপোজ করা যায় না। আগে মনে হয়েছিল ব্যাপারটা সহজ। এখন মনে হচ্ছে খুব কঠিন। অনেক দূর ভাবতে হচ্ছে আমাকে। প্রেম আর বিয়ে দুটো আলাদা ব্যাপার। পলের প্রশ্নবিদ্ধ মুখ চেয়ে বলল, এখনো বুঝলি না? শোন, বিয়ের পর মানুষ সংসার চায়। আমাকে কি তোর সংসারই বলে মনে হয়? আচ্ছা, সেটাও না হয় কোনোভাবে চালিয়ে নিলাম। কিন্তু এরপরের চাওয়ার কি হবে? এরপরের চাওয়া, হুম, সন্তান। ইসাবেলা মা হতে চাইবে একদিন। সব স্ত্রী তাই চায়। আমি সে ইচ্ছে কি করে পূরণ করব বল? আরও কত যে জটিলতা আছে। সেসব ভাবলে প্রপোজ করতে সাহস পাই না। মনে হয় এভাবেই বেশ আছি। কিন্তু কোথাও যেন অপূর্ণতা থেকে যায়। বিয়েটাই কি? পিশাচের ঔরসে সন্তান হয় না বললেই চলে। এক্ষেত্রে রিস্ক অনেক। মানব নারীর ঔরসে এর আগেও অনেকে সন্তান জন্মদানের চেষ্টা করেছিল। সফল হয়নি তেমন। দুইজন মানব নারী গর্ভে ধারণ করতে পারলেও প্রসব করার আগেই মৃত্যুবরণ করেছিল। গর্ভে থাকা পিশাচ সন্তানই মায়েদের মৃত্যুর কারণ হয়। তবে নারীদের পেট কেটে কয়েকজন শিশুকে সময়ের আগেই বের করে আনা হয়েছিল। তারা এখনো বেঁচে আছে কি না সে খবর নিকোলাসের জানা নেই। সন্তানের জন্য ইসাবেলার ক্ষতি নিকোলাস কোনোদিন হতে দেবে না। ইচ্ছে থাকার পরেও এই কারণে ইসাবেলার সাথে দৈহিক সম্পর্ক করেনিও। একদিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরদিকে এত ভয়, শঙ্কা ওকে প্রায় দিশাহারা করছে। এতক্ষণে পলও বুঝল প্রপোজ নিয়ে মনিবের গড়িমসির কারণ। আজকাল মনিবকে যত দেখে তত অবাক হয়। কত বদলে গেছে সে। নিজের আগে এখন ইসাবেলাকে প্রাধান্য দেয়। ওর ভালো মন্দ নিয়ে ভাবে। কত কেয়ার করে। ভালোবাসার সম্পর্কই বুঝি এমন। পল মনিবের কাছে ভালোবাসা শেখে। ভালোবাসতে শেখে। ভালোবাসার জয় হবেই। মনের ভয়, শঙ্কা কাটিয়ে নিকোলাস ঠিক প্রপোজ করবে ইসাবেলাকে। পল নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দেবে। স্বপ্ন। হ্যাঁ, নিশ্চিত পূরণ হওয়া স্বপ্ন এটা। নিকোলাস আজ না হোক কাল এই স্বপ্ন সত্যি করবেই। পল বাজি ধরে সে কথা বলতে পারে। মানুষ আর পিশাচে বিয়ে হবে। কত নিয়ম, কত প্রথা ভাঙবে নিকোলাস। নতুন কিছুর সূচনা হবে কমিউনিটিতে এবং এর বাইরেও। পল নিজে নয়, অনেক পিশাচও চাইছে পরিবর্তন আসুক। মানুষ আর পিশাচ এক হোক। এই দুইয়ের মাঝের চিরদিনের তফাৎ, দ্বন্দ্ব নিরসন হোক। কিন্তু সমস্যা হচ্ছে এর বিপরীত পক্ষের চাপও খুব বেশি। নিকোলাস ইসাবেলাকে বিয়ে করলে যতটা না পরিবর্তন হবে তার চেয়ে বেশি ঝামেলার সৃষ্টি হবে। কমিউনিটিতে নিকোলাসের বিপক্ষের দল ভারী হবে। এমনিতেই তো আন্দ্রেই চলে যাওয়ার পর নিকোলাসকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আন্দ্রেই ওর ঢাল ছিল। নিকোলাস অভ্যস্ত ছিল সেই ঢালে, কিছুটা বিপাকে সে পড়েছে কিন্তু স্বীকার করবে না। খুব বেশি ইগর। পলকে তাই সতর্কে থাকতে হবে সর্বক্ষণ। অদূরে ভোরের মোরগ ডেকে উঠতেই নিকোলাস কফিনে ফিরে যায়। পল ভালো করে রুমটা তালাবদ্ধ করে নিচে চলে এলো। দুর্গের একেবারে ওপরের ছোট্ট কক্ষের পূব দিকের জানালার পাশে চেয়ার টেনে বসল। এই কক্ষে মোট 3টে জানালা আর একটা দরজা। চারদিকে দিয়ে দুপুর পর্যন্ত করা নজরদারি চলে। বিশেষ দূরবীনটা এসময় কাজে লাগে। অনেকক্ষণ নজরদারি চলল। আশপাশে ঘন সবুজ জঙ্গলে ঘেরা।
প্রতিদিনের মতোই দু-একটা পাখি আর পশু ছাড়া আর কিছুই নজরে পড়ল না। গত দুরাতে ভালো ঘুম না হওয়াতে বেলা বাড়তে চোখ দুটো লেগে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পেল না। ঘুম ভাঙল শেয়ালের ডাকে। তোরাক করে উঠল চেয়ার ছেড়ে। শেয়ালের ডাক অনুসরণ করে সেদিকে দূরবীন ধরল। ঘন ঝোপঝাড়ের মাঝে শেয়ালটাকে উকি ঝুঁকি দিতে দেখে। ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে ওটাকে। পল দূরবীন এদিক ওদিকে সরিয়ে দেখল। শেয়ালটা ওর পোষা। এমনিতে এই অবেলায় ডেকে উঠবে না। তারপর কারণ ছাড়া ভীত দেখাবে কেন? কারণটা একটু পরেই দূরবীনে ধরা পড়ল। আপাদমস্তক কালো আলখেল্লা পরিহিত দুজন লোককে দেখতে পেল দুর্গের দিকে তাকিয়ে থাকতে। শেয়ালটা এখনো ডেকে যাচ্ছে দেখে সন্দেহ হলো ওদের। ছুরি হাতে খুঁজছে ওটাকে। পলের ঠোঁটে ক্রূর হাসি। মনিব আজ জেগে উঠে খুশিই হবে। দুটো শক্ত সামর্থ্য মানুষের রক্তে আহারটা জমে যাবে। দরজার কাছে গিয়ে মানুষ দুটোর দিকে তাকাতে ওর পেট ডেকে ওঠে। খিদে জানান দিচ্ছে। চোখ দুটো ক্রমশ লোলুপ ও হিংস্র হয়ে ওঠে। নাক কুঁচকে ঘোত ঘোত আওয়াজ করে। ঠোঁট প্রসারিত হতে দুপাটি দাঁতের সামনে থেকে চারটা সুচালো দাঁত বেরিয়ে আসে। সারা শরীরে লোম বাড়তে লাগলো। কিন্তু পুরোপুরি কাঙ্ক্ষিত রূপটিতে যেতে পারল না। আরও কিছুক্ষণ চেষ্টার পরেও ব্যর্থ হল। নেকড়ে হওয়ার চেষ্টায় বনমানুষ হয়ে যাওয়াটা মোটেও ভালো লাগে না। মেজাজ খিচড়ে যায়। এই জন্যই এই রূপে আসে না। বনমানুষ হওয়ার চেয়ে মানুষ হয়ে থাকা ঢের ভালো। অন্তত চোখের শান্তি। ভুলে থাকতে চায় এই রূপটাকে। শত্রু মোকাবিলা মানুষরূপেও বেশ ভালোভাবে করে। পলের বাবা ছিলেন অর্ধনেকড়ে। মা মানুষ। জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে পল। চাইলেই রূপ বদল করতে পারে না। বুকে ব্যথা অনুভব করে, মাঝে মাঝে অসুস্থও হয়ে যায়। এই কারণে নেকড়ে হতে পারে না। এখন ওর সারা শরীর কাঁপছে। বুকে চাপ অনুভব করছে। ছোট থেকেই নিজ দলের অপমান, গঞ্জনা সইতে হয়েছে। দুর্বল মানুষ বলে উপহাস করেছে ওকে সবাই। আপনাদের অপমান, গঞ্জনার জবাব দিতে কঠোর পরিশ্রম করে নিজেকে সেরা যোদ্ধা হিসেবে গড়ে তুলেছে। নেকড়ে হতে পারুক আর না পারুক, লড়াইয়ে ও এক হাতে ৩-৪টা নেকড়েকে ধরাশায়ী করতে পারদর্শী। নিকোলাস ওর মধ্যে কিছু তো দেখেছিল। নইলে বিশ্বস্ত দাস হিসেবে এত বছর কাছে রাখবে কেন? পিশাচদের মাঝে নিজেকে মানিয়ে নেওয়া চারটিখানি কথা ছিল না। নিজের শক্তি ও বুদ্ধির জোরে পিশাচমহলে আজ ওর অবাধ বিচরণ। মানুষরূপে এখন তাকে দুর্গ ছেড়ে বেরোতে হবে। এছাড়া উপায় তো নেই। লোক দুটোকে এমনি এমনি ছাড়বে না। পিশাচের দুর্গে এসে বেঁচে ফিরবে এ হতে দেবে না পল। কোমরে ছুরি গুজে সাবধানে সেই আলখেল্লা পরিহিত মানুষ দুটির দিকে এগিয়ে যায়। একটু পর মানবীয় আর্তচিৎকার আর নেকড়ের গর্জনে কেঁপে ওঠে দুর্গের বাইরের জঙ্গল। ক্ষণিক বাদে শান্তও হয়ে যায়। অচেতন আহত আলখেল্লা পরিহিত মানুষ দুটোকে দু কাঁধে করে ফিরে এলো পল। ঢুকলো দুর্গের ভেতরে। ওর পেছনে পেছনে শেয়ালটাও এলো। বিকেলে মেয়েদের চায়ের আড্ডার আসর বসে ম্যাক্সওয়েল বাড়ির বসার ঘরে। প্রতিবেশিনী অনেকে আসেন আড্ডা দিতে। আজও ব্যতিক্রম ঘটেনি। ইসাবেলার দুই মামি এই আড্ডার মধ্যমণি। ইদানিং তাতিয়ানাও যুক্ত হয়েছে। প্রাত্যহিক জীবনের অনেক কিছু নিয়ে আড্ডা হয়। রূপের বড়াই, সম্পদের দম্ভ, গুণের মাপ পরিমাপ সবই হয়। কোনো কোনো সময় তল্লাটের নির্দিষ্ট কাউকে নিয়ে চলে আলোচনা সমালোচনা। আন্না মেরিও এসব আড্ডা আগাগোড়া অপছন্দ করেছেন। ইসাবেলাকেও নিষেধ করেছেন এসব আড্ডা থেকে দূরে থাকতে। কিন্তু তাতিয়ানা ধরে বেঁধে প্রায় এই আড্ডায় ওকে নিয়ে আসে। বোনকে বদলানোর চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে ও। এদের আড্ডার আসরে বসে একেবারে যে ইসাবেলার ভালো লাগে না তা নয়। মানুষ কত বিচিত্র এখানে এসেই টের পায় ইসাবেলা। অনেক কিছু শেখে। অবশ্য শিক্ষাগুলো ইতিবাচক। চুপচাপ এক কোণে বসে সকলের কথা শোনে। মাঝে মাঝে একই আলাপ শুনে শুনে বড় হয়ে উঠে চলে যায়। এ নিয়ে উপস্থিত মহিলামণ্ডলী হাসাহাসি করে। বলে, এখনো সামাজিক হয়ে উঠল না। মায়ের মতোই রয়ে গেল। আজ অবশ্য তেমন কিছু ঘটল না। ইসাবেলা আগ্রহ নিয়ে ওদের আলাপ শুনছে। প্রতিবেশী কোনো এক দম্পতির শীঘ্রই ডিভোর্স হবে। ডিভোর্সের কারণ এরা জেনে এসেছে। পুরুষটি সন্তান নেবে না, অপরদিকে মেয়েটির সন্তান চাইই চাই। এ নিয়ে মতবিরোধ বাড়তে বাড়তে ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে। একজন এই কথা শুনে বলল, তার স্বামীও বিয়ের প্রথম কয়েক বছর সন্তান নিতে খুব অনীহা প্রকাশ করেছিল। সম্পর্কচ্ছেদ হতো তাদেরও।
শেষমেশ সন্তান নিতে আগ্রহ দেখাতে সম্পর্ক টিকে যায়। অন্য একজন বলল, বেশিরভাগ পুরুষই বিয়ের পরপরই সন্তান নিতে চায় না। বয়স্ক একজন উপস্থিতদের উপদেশ দিল, বিয়ের আগে সকলের উচিত সন্তানের এই প্রসঙ্গ নিয়ে কথা বলে নেওয়া। এতে করে পরবর্তীতে সংকট সৃষ্টি হবে না। ওদের নানান মতামত শুনতে শুনতে ইসাবেলার ভাবনা অন্য দিকে ঘোরে। নিকোলাস আজ পর্যন্ত ওকে স্পর্শ করতে আগ্রহ দেখালো না, সন্তান তো দূরের কথা। যদিও সন্তান নিয়ে এখনই তেমন ভাবনা নেই। সন্তান যে চায় না তা নয়। আগে বিয়েটা তো হোক, তারপর না হয় ভাববে। বিয়ে। নিকোলাস একবারও তো বিয়ের কথা মুখে আনে না। বিয়ে ছাড়া কাছাকাছি আসা কি হবে? আর কত লোকের বিদ্রূপ সহ্য করবে? প্রতিজ্ঞা ভুলে যতবার কাছে গিয়েছে নিকোলাস দূরে ঠেলেছে। মনে করিয়ে দিয়েছে প্রতিজ্ঞার কথা। আজ এ নিয়ে ভারী অভিমান হলো। বিয়ের কথাও বলবে না, আবার কাছেও টানবে না। ওর কি মন চায় না ঘনিষ্ঠ হতে? ধর্মের বালাই নেই যার মধ্যে, সে কেন ইসাবেলার প্রতিজ্ঞা রক্ষা করতে এত সচেষ্ট হবে? নাকি ইসাবেলাকে আদৌ কামনা করে না? আকৃষ্ট হয় না ওর প্রতি? সতী বলেই কি এত অবহেলা? নিজেকে নিয়ে বরাবরই হীনম্মন্যতায় ভুগেছে ও। আজও তাই হলো। নিকোলাস ওর প্রতিজ্ঞার সম্মান করে, এই ভাবনা উপেক্ষা করে নতুন ভাবনার জন্ম হলো আজ নিকোলাসের চোখে বুঝি বড্ড অসুন্দরও। তাই তো ছুঁয়ে দেখে না। অন্য কাউকে কাছে টানে না তো। ও জানে শেষ কথাটার ভিত্তি নেই। তবুও মান হলো। দুরন্ত যৌবনে যখন জোয়ার ওঠে তখন দেহমন অস্থির হয়। অস্থিরতায় কাদো কাদো হয়। মনে মনে বলে, কেন যে বিয়ের আগে কুমারী থাকার পণ করেছি। এখন কেউ চায় না আমায়, যাকে ভালোবাসি সেও না। গাল ফুলিয়ে বসে আছে ইসাবেলা। আসার পর থেকে চুপচাপ। অনেকক্ষণ খেয়াল করে নিকোলাস বলেই ফেলল, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? আসার পর থেকে গুম মেরে বসে আছো। কথা বললে জবাব দিচ্ছ না ঠিক মতো। সমস্যা কি? ইসাবেলা মুখ খুলতে নিকোলাস শাসিয়ে বলল, খবরদার যদি বলেছ কিছু না। বেলা। ইসাবেলা একদৃষ্টে ওকে দেখে। তারপর উঠে দাঁড়ায়। বলে, আমার ভালো লাগছে না। বাড়ি যাব। বেলা। আমি বাড়ি যাব নিকোলাস। চেঁচিয়ে ওঠে আচমকা। নিকোলাস ওর মুখের দিকে তাকিয়ে রইল। ইসাবেলা রেগে আছে। সেদিন রাতে দেখা করেনি বলে কি এই রাগ? হাত বাড়িয়ে ওর হাতটা ধরতে গেলে পিছিয়ে যায় ইসাবেলা। তুমি নিয়ে যাবে না? ঠিক আছে। লাগবে না তোমাকে। একাই বাড়ি ফিরব। বলেই উল্টো দিকে হাঁটা ধরে। মধ্যরাত। চাঁদপূর্ণ কিরণ ঢালছে। ইসাবেলা নেমে গেল হাঁটু সমান বরফ পড়া রাস্তায়। নিকোলাস হতবুদ্ধি হয়ে ওকে দেখল। তারপর উঠে ছুটে এলো ওর সামনে। বেলা। থামাতে চাইল। কিন্তু থামল না ইসাবেলা। পাশ কাটিয়ে যেতে নিকোলাস ওর হাত টেনে ধরে। দ্বিধান্বিত হয়ে বলল, কেন এমন করছো? করেছিটা কি আমি? কিছুই করনি। সমস্যাটা এখানেই। হাত ঝাড়া মেরে বলল ইসাবেলা। নিকোলাস বলল, মানে? লেটস টক অ্যাবাউট সেক্স। আই ওয়ান্ট টু ফিল ইউ। ডু ইউ ওয়ান্ট টু ডু ইট? ফু। চিৎকার করে ওর বুকের শার্ট খামচে ধরে। নিকোলাস বজ্রাহতের ন্যায় চেয়ে রইল। কি বলেছে বুঝতে পেরে দুহাতে মুখ চেপে ধরে ইসাবেলা। লজ্জিত হয় পিছিয়ে যায় কয়েক কদম। আমি ওভাবে বলতে চাইনি। হা। ঈশ্বর। ইসাবেলা ঘুরে দৌড় দিল। বেশি দূর যেতে পারে না দৌড়ে। নিকোলাস ওর সামনে গিয়ে দাঁড়ায়। মুখের ভাব বোঝা মুশকিল। ইসাবেলা চোখ নামিয়ে নেয়। নিকোলাস নিশ্চয়ই ওকে এখন কামনমাদিনী ভাবছে। আচরণ তো তেমনই করেছে। লজ্জায় ভূগর্ভে বিলীন হতে ইচ্ছে করছে। নিকোলাস ওকে ছুঁয়ে দেখার আগ্রহ প্রকাশ করে না, বিয়ের কথা তোলে না। আর কতদিন এভাবে চলবে? এমন সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে? সময়ের সাথে নিকোলাস হয়তো ওর প্রতিও আগ্রহ হারিয়ে ফেলবে। ভগ্নহৃদয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। ও নিশ্চয়ই নিকোলাসের মনমতো হতে পারেনি। নয়তো কাছে আসতে আগ্রহ দেখায় না কেন? অতীত ঘাটে। নিকোলাস কি কোনোদিন ওকে পেতে আগ্রহ দেখায়নি? ভাষা ভাষা মনে পড়ে একটু। বোধহয় দেখিয়েছিল। ওই তো একটু। তারপর। ইসাবেলা ভার্জিন হয়ে মরতে চায় না। লোকে ওর কফিনে দাঁড়িয়ে হাসবে। সে দৃশ্য কল্পনা করতে শিউরে ওঠে। বয়সী বা কত? 18 বছরের আবেগে ভেসে নিজের মন মতো যা ইচ্ছে ভেবে নেয়। ঠিক বেঠিকের পরোয়া না করে জেদ করে। সামনের পক্ষকে বুঝতে চায় না তখন। তারপর ভেতরে ভেতরে মান করে, কাঁদে।
অস্থিরতায় কি করবে দিশা পায় না। বেলা। নিকোলাস ওর দুকাঁধের ওপর হাত রাখল। আমি জাস্ট। নিকোলাস জড়িয়ে ধরে বুকের মাঝে, মাথায় হাত বুলিয়ে বলল, হুশ, কিছু বলতে হবে না। দুজনের কেউই আর কথা বলল না। ইসাবেলা বড় কষ্টে কান্না লুকাল। আজকাল কি ও ছিচকাদুনে হয়ে যাচ্ছে, মনে মনে ভাবল। ইসাবেলাকে বড় বাঁচিয়ে সেদিন নিকোলাস ওই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলল না। যে যার গৃহে ফিরে গেল ভোরের আগে। ফেরার পূর্বে যথারীতি আবার দেখা করার প্রতিজ্ঞা করল নিকোলাস। ভীষণ অন্যরকম দেখাচ্ছিল ওকে। পুরোটা দিন প্রচণ্ড অস্থিরতায় কেটেছে ইসাবেলার। নিকোলাসের ভেতর কি চলছে জানতে ইচ্ছে করছে ওর। তখনকার নীরবতা খুব ভাবাচ্ছে। লজ্জা শরম ভেঙে অমন একটা কথা বলে ফেলল, অথচ নিকোলাস চুপ করে রইল। কিছুই কি বলার ছিল না। আবার ভাবল, কিছু বলেনি এই ভালো। ও আর কোনোদিন এই ব্যাপারে কথা বলবে না। মরে গেলেও না। প্রয়োজনে আমৃত্যু ভার্জিন থাকবে। শেষ কথাটা ভাবতে ফের বুক ভার হয়ে ওঠে। নিকোলাস কি সত্যি ওকে চায় না? ইসাবেল, কি করছো তুমি? তাতিয়ানা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ইসাবেলা দাঁত কামড়ে বলল, সংসেজে নৃত্য করবে। আরে বাপরে, মেজাজ দেখছি সপ্তমে চড়ে আছে মহারানীর। তার একটা হলো কি কারণে শুনি। ইসাবেলা মুখ ভার করে নিরুত্তর বসে আছে। তাতিয়ানা পাশে বসে বলল, বলবে না? ওমা, কেঁদে দেবে নাকি? ইসাবেলা সজোরে দুদিকে মাথা নাড়ায়। তাতিয়ানা জোর গলায় বলে, আমি স্পষ্ট তোমার চোখ ছলছল দেখছি। কেউ কিছু বলেছে? আমাকে বলো, তার পিণ্ডি চটকে দেব। ইসাবেলা ফিক করে হেসে দিতে চোখ বড় বড় করে তাতিয়ানা। বলে, আবার হাসছ? চোখে জল, ঠোঁটে হাসি। মাঝে মাঝে তোমাকে আমার উইয়ার্ড মনে হয়। কিছুটা কনফিউজিংও। নিজেকে বদলাও, না হলে কোনো পুরুষ তোমার দিকে আকৃষ্ট হবে না। পুরুষদের জীবনে এমনিতেই বহুত প্যারা। তোমার মতো কনফিউজিং মেয়েলোক হ্যান্ডেল করার সময় কই তাদের। খুব পুরুষ বিশেষজ্ঞ হয়ছ, না? তাতিয়ানা ঠোঁট বাঁকিয়ে হাসল। মুখটা কাছে এনে বলল, পুরুষ বিশেষজ্ঞ কি না জানি না, তবে বেশ অভিজ্ঞ বলতে পারো। তাতিয়ানা অজান্তেই ইসাবেলার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিল। রাগে মুখ লাল হয়ে উঠল ইসাবেলার। মেকি হাসি দিয়ে বলল, তাতিয়ানা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এক্ষুনি। আয়নার সামনে শেষবার নিজেকে দেখে নিল ইসাবেলা। গলার মাফলারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে লম্বা করে শ্বাস ছাড়ে। বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। রাত্রির গম্ভীরতা সর্বত্র। দেওয়াল ঘড়িটার ঠিক ঠিক শব্দ কানে লাগছে খুব। আয়নার ভেতর থেকে সময় দেখল, 2টা 27 বাজে। আজ ওর দেরি হচ্ছে। একবার ভাবল আজ আর নিকোলাসের সাথে দেখা করতে যাবে না। কারণ জিজ্ঞেস করলে, শরীর ভালো নেই বলে বাহানা দিয়ে দেবে। বিছানার কোনায় গিয়ে গুটিসুটি হয়ে বসল। সংকোচ হচ্ছে নিকোলাসের মুখোমুখি হতে। গতকাল রাতের ঘটনা স্মরণ হলে লজ্জায় মুখ লাল হয়ে উঠছে। কি একটা পাগলামি করেছে। মাঝে মাঝে এমন অধৈর্য হয়ে যায়। নিকোলাস না জানি কি ভাবছে। কথাগুলো ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেল। টের পেল কেউ ওকে বিছানা শুইয়ে মাথার তলে বালিশ দিয়ে দিল, আলগোছে খুলল গলার মাফলার। ইসাবেলার ঘুম তখন পাতলা হয়ে এসেছে। বুকের কাছে কম্বলের ভার টের পাওয়ার সাথে সাথে নাকে সেই সুমিষ্ট সোদা মাটির ঘ্রাণ পায়। এক ঝটকায় চোখ মেলে তাকালো। তুমি? নিকোলাস ওর পাশে বসে আছে। বিলি কাটছিল চুলে। মুচকি হাসল। ওর মুখ চেয়ে গতকালের কথা মনে পড়ে গেল ইসাবেলার। লজ্জায় চোখ নামিয়ে উঠে বসতে গেলে বাধা দিল নিকোলাস। এখন আর উঠো না, ঘুমাও। কাল বরং বাইরে যাব। ইসাবেলা নীরব রইল। নিকোলাসও আর কথা বলল না। চুপচাপ ওর আন্ত বদন দেখে গেল। একসময় উঠে দাঁড়ায়। বলে, আজ আমি আসি। ইসাবেলা খপ করে ওর হাত ধরে বলল, আরেকটু থাকো না। সাথে সাথে লজ্জায় মুখ নামিয়ে নিল। ঠিক আছে। বসলো আবার ওর পাশে নিকোলাস। তারপর বলল, তুমি ঘুমানোর চেষ্টা করো। ইসাবেলা দুচোখ বন্ধ করল। নিকোলাস ওর চুলে বিলি কাটতে শুরু করে। ইসাবেলা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারল না। হঠাৎ ফুপিয়ে উঠল। উদ্বিগ্ন হলো নিকোলাস। কি হয়েছে? কাঁদছো কেন, বেলা? তুমি আমার ওপর রাগ করেছ? না, আমি ভারী পাগল। তুমি ঠিকই বলো, নির্বোধ আমি। যা মনে আসে বলে ফেলি। আসলে, উঠে বসল বিছানার ওপর। নিকোলাস থামিয়ে দিয়ে বলল,
ওসব কেন বলছো? আর তোমার ওপর রাগই বা কেন করব? ওই যে গতকাল ওই কথা বলেছি বলে। নিকোলাস ঢোক গিলল। সহজ ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল, ধুর, ওই কথায় কেউ রাগ করে নাকি? আমার তো মনেও ছিল না। বিড়বিড় করে বলল, রাগ তো ভীষণ করেছি, তবে তোমার ওপর না। রাগ করেছি আমি আমার ওপর। ইসাবেলা ওর বিড়বিড়িয়ে বলা কথা বুঝতে পারল না, কথাটা মনেও রাখেনি নিকোলাস। এত তুচ্ছ ছিল। মনে মনে ভারী অভিমান করল। মুখে তার ছায়া খানিকটা পড়ল। বুঝতে না দিয়ে শুয়ে পড়ে। নিকোলাস কিন্তু ঠিকই বুঝেছে। তবুও মুখে আনল না। হেসে ওর চুলে বিলি কাটতে কাটতে বলল, রাগ করলে এখানে তোমার পাশে বসে থাকতাম, বলো? তোমার ওপর রাগ করা আমার কোনোদিনই হবে না। তুমি আমার হাসির কারণ, সুখের কারণ, কিন্তু রাগের কারণ নও, বেলা। ওই কথা নিয়ে আর ভেবো না। মন খারাপ করো না। চোখ বন্ধ করে ঘুমাও তো এখন। ইসাবেলা কোনো কথা না বলে চোখ বন্ধ করে। ভীষণ কান্না পাচ্ছে। নিকোলাস ওর কথা তুচ্ছতাচ্ছিল্য করল। আজ ওর কথা তুচ্ছতাচ্ছিল্য করেছে, কাল ওকে করতে বাঁধবে। রাগে, অভিমানে অনেক কথা মনে এলো। কিন্তু মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করল না। করবেই না আর। নিকোলাসের যদি এভাবে চলতে ভালো লাগে তাহলে তাই চলুক। হঠাৎ মনে হলো ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। দৈহিক মিলনের কথা মনে করলেও এখন কেমন বিতৃষ্ণা জাগে। পরদিন ওকে চমকে দিয়ে নিকোলাস দুপুরের পরেই রুমে এসে হাজির। ইসাবেলার মনটা ভালো ছিল না বিধায় রুমেই শুয়েছিল। নিকোলাসকে এই সময় দেখে অবাক হলো। তুমি এই সময়ে? তৈরি হও, বাইরে যাব। কেউ দেখবে না। না, ব্যবস্থা আছে। ওঠো তো। এক প্রকার জোর করে উঠিয়ে পছন্দমতো কাপড় খুঁজল আলমারিতে। নিজের দেওয়া সেই ড্রেসটা দেখে থমকে গেল। মুখখানা মলিন হয়ে যায়। তাড়াতাড়ি নিজেকে সামলে তামাটে স্কার্ট ও বেবি ব্লু ব্লাউজ বেছে নিল। যাও, পরে এসো। পোশাকগুলো হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে ইসাবেলা। তারপর বলল, আজকের দিন কি স্পেশাল? নিকোলাস বিছানায় বসে বলল, না তো। ইসাবেলা আশা করেছিল ও বলুক, তোমার সাথে কাটানো প্রতিদিন স্পেশাল। স্পেশাল হলে তো বলবে। ইসাবেলা গোমরা মুখে ওয়াশরুমে ঢুকে গেল। কাপড় পরে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে। ড্রেসটায় বেশ মানিয়েছে, আকর্ষণীয় লাগছে কি। এখান থেকে বিছানা দেখা যায়। নিকোলাস সেখানে বসে একদৃষ্টে ওকেই দেখছে। চোখে যেন কামনার তীব্র শিখা জ্বলছে। কামনা? ইসাবেলা ঘাড় ঘুরিয়ে তাকালো। নিকোলাস ততক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়েছে। ভুল ভেবেছে ইসাবেলা। নিকোলাস ওকে মোটেও কামনার চোখে দেখবে না। তেমন কিছু ফিলই করে না। পাশ থেকে গরম কোটটা গায়ে চাপিয়ে বলল, আমি তৈরি। নিকোলাস কাছে এলো। সবসময়ের মতোই ওর কপাল এবং হাত দুটোতে চুম্বন করে কোমর জড়িয়ে ধরে। ওষ্ঠ চুম্বনও করে, কিন্তু গতকাল করেনি, আজ এখন পর্যন্তও না। ওর স্পর্শে ইসাবেলা বরাবরই রোমাঞ্চিত হয়। আজ রোমাঞ্চিত ব্যাপারটাতে শৈত্যপ্রবাহের একটা চাপ এলো। শান্ত, চুপচাপ হয়ে রইল ও। সকলের অলক্ষ্যে নিকোলাস ওকে নিয়ে ছুটল অনেক দূরে। মাঠ, তেপান্তর, বন পেরিয়ে ওরা এসে থামল একটি গ্রামীণ এলাকায়। লোকালয় থেকে কিছুটা দূরে নেমে পায়ে হেঁটে এগোতে লাগলো। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারিদিকে চোখ বুলিয়ে নেয় ইসাবেলা। চারপাশে ঘন সবুজ বন, সরু লেক, শীতকালীন গমের ক্ষেত। বসতিগুলো বেশ ফাঁকা ফাঁকা। কিছুদূর এগুলেই কোলাহল কানে এলো। লোকাল বাজারে এসে দাঁড়িয়েছে। স্থানীয়দের বেশভূষা ওদের থেকে কিছুটা আলাদা। ভিড় ঠেলে এগোনোর সময় কয়েকজন উৎসুক দৃষ্টিতে তাকালো। বাজারে বিভিন্ন জিনিসের পসরা বসেছে। নিকোলাস ওকে নিয়ে বসলো একটা ব্যস্ত রেস্তোরাঁয়। কি খাবে বলো? জিজ্ঞেস করল নিকোলাস। ইসাবেলা আশপাশে চোখ বুলিয়ে বলল, এটাও কি সারপ্রাইজ ডেট? হ্যাঁ। ইসাবেলার ধারণা ডেট ফেট কিছু না। গতরাত থেকে না খাওয়াও। আসার সময় হয়তো ওর পেট ডেকে ওঠা শুনেছে। তাই এখানে আসা। পরক্ষণেই ভাবল, নিকোলাস যে ডেট জাতীয় কিছু করতে পারে এতে অবিশ্বাসের কি আছে। এর আগেও সারপ্রাইজ ডেটের আয়োজন করেছিল। এত তাড়াতাড়ি ভুলে গেল। আজেবাজে ভেবে, অভিমান করে একটু বেশিই জটিল করে তুলছে না তো সম্পর্ক। সম্পর্কে টক্সিক হতে নেই। ও কি টক্সিক হয়ে যাচ্ছে? না, না, আর এসব ভাববে না। নিকোলাস ওকে ভালোবাসে। সবার ভালোবাসা তো আর একরকম হয় না। তাছাড়া ও তো আর সাধারণ কোনো মানুষ নয়।
ইসাবেলা কেন যে ভুলে যায় এই কথা। সব সম্পর্কে ত্যাগ ও মানিয়ে নেওয়ার মনোভাব গুরুত্বপূর্ণ ভীতস্বরূপ। কোনো মানব পুরুষকে ভালোবাসলে দুটোই করতে হতো। পিশাচ পুরুষের বেলায় একটু বেশি মানিয়ে চলতে তো হবেই। ত্যাগও করতে হবে। হঠাৎ করেই যেন চেতনা ফিরল ওর। পুষে রাখার আগে অভিমান বরফের ন্যায় গলে গেল। হাসল। নিকোলাসকে ভালোবেসে ও সব পারবে। চিরজীবন কুমারী হয়ে থাকতেও। ইসাবেলার একটু আগেও খিদে ভাব ছিল না। এখন মনে হচ্ছে কিছু খেলে ভালো লাগবে। পেটে ক্ষুধা থাকলে ভেতর বাহির দুর্বল হয়ে যাবে। আরও উল্টোপাল্টা ভাবনা এসে জেকে বসবে। আর নেগেটিভ ভাববে না। বেয়ারা খাবারের লিস্ট বলতে অনেকগুলো খাবার অর্ডার করে ফেলল ইসাবেলা। নতুন কিছু খাবার ট্রাই করার কৌতূহল সামলাতে না পেরেই কাজটা করল। অথবা অন্য কারণে খাবার আসতে সময় লাগলো। এই সময়ের মধ্যে দুজনের কেউই কথা বলল না। নিকোলাস অন্যমনস্ক হয়ে আছে। ইসাবেলা চেষ্টা করেছিল কিন্তু নিকোলাসের গম্ভীর মুখ দেখে চুপ রইল। খাওয়া শেষ হলে লম্বা একটা হাসি দিয়ে কথা শুরু করবে। কিন্তু কি বলবে? এক রাতে লজ্জা বেড়ে গেছে ওর। টেবিল ভরে গেল খাবারের আইটেমে। কয়েকটা বেশ লোভনীয় দেখতে। কয়েকটা দেখে নাক কুঁচকে গেল। মনে মনে স্থির করল যেমনই হোক সব ট্রাই করবে। দুটো আইটেম খেল। একটা খুব মজা আরেকটা মোটামুটি। খেতে গিয়ে হঠাৎ নিকোলাসের দিকে তাকায়। গভীর মনোযোগ দিয়ে ওকে দেখছে। অপ্রতিভ হয়ে পড়ল। হাতের চামচটা নামিয়ে বলল, তুমি যে কিছু খেলে না। এটা খাও। হা করো। নিকোলাস শান্ত গলায় বলল, তুমি হয় ভুলে গেছো নয়তো জানা নেই যে নর্মাল মানুষের মতো খাবার খেতে পারি না আমি। রক্ত আর কিছু তরল খাদ্য আমার খাবার। মাঝে মাঝে অবশ্য কাঁচা মাংসও খেতাম। তবে সেটা এখন অতীত। ইসাবেলা এখনো চামচ ওর মুখের কাছে ধরে আছে। আস্তে আস্তে সেটা প্লেটে নামিয়ে কিছু ভাবল। তারপর বলল, মাদামের বাড়িতে তো খেয়েছিলে। মাদামের যেন সন্দেহ না হয় তাই। রাতে বদহজম হয়েছিল। অসুস্থতা বেড়ে গিয়েছিল সেই কারণে। ইসাবেলার খেতে অস্বস্তি হচ্ছে। একই টেবিলে একজন খাবে অন্যজন চেয়ে চেয়ে দেখবে। আগের ডেটে নিকোলাস শ্যাম্পেইন ছাড়া কিছু মুখে দেয়নি, সেদিন ব্যাপারটা এমন ছিল না। আজ নিকোলাসের কথাগুলো শুনে ক্ষুধাভাব মরে গেল। আমার পেট ভরে গেছে। চলো উঠি। সারা জীবন এমন করে পেট ভরে যাবে। মানে, ধরো, যদি আমাদের একসাথে থাকতে হয়। তখন আমি খাই না বলে কি তুমিও খাবে না? ইসাবেলার ভুরু কুঁচকে যায়। নিকোলাস কি বুঝাতে চাইছে ওকে? সন্ধানী চোখে তাকালো। কিন্তু নিকোলাস তখনই বলল, আচ্ছা বাদ দাও, চলো ওঠা যাক। খাবার বিল মিটিয়ে ওরা আবার নেমে এলো রাস্তায়। নির্জন একটি স্থানে এসে নিকোলাস ফের ওকে শূন্যে নিয়ে ছুটল। এ সময় চারপাশটা দ্রুতবেগে সরতে থাকে। ঠিক সময়ের মতো। ইসাবেলা মুখ তুলে নিকোলাসের দিকে তাকিয়ে আছে। তখনকার বলা কথাগুলো এখনো ভাবাচ্ছে। ওরা এবার একটি বাড়ির অদূরে বাগানে এসে থামল। সূর্য ঢলে পড়েছে। ম্লান আলো চারিদিকে। নিকোলাস আগে আগে হাঁটছে। ইসাবেলা ওর থেকে একটু পেছনে। বাড়ির কাছাকাছি আসতে কান্না শুনে চমকে ওঠে। নিকোলাস থামল না। দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করল। ইসাবেলা অনুসরণ করে। পলকে এই বাড়িতে দেখে অবাক হলো ও। নিকোলাসকে দেখে পল এবং একজন মধ্যবয়স্ক সহ আরও দুজন লোক এগিয়ে এলো। দুজনের একজন বেশ বয়োজ্যেষ্ঠ। আরেকজন পলের কাছাকাছি বয়সের। বেশ চেনা মুখ কিন্তু এই মুহূর্তে মনে পড়ল না ইসাবেলার। ওর দিকে এক পলক তাকালো তারা। মধ্যবয়স্ক লোকটাকে ভীষণ রুগ্ন আর বিষণ্ণ লাগছে। নিচু গলায় কথা বলছে ওরা। কান্নারত মহিলার দিকে তাকালো ইসাবেলা। তারপর সামনে শায়িত মেয়েটির দিকে। নিথর হয়ে পড়ে আছে। রক্তশূন্য মুখ, শুকনো ঠোঁটজোড়া কাঁপছে। চোখ বসে গেছে। ইসাবেলার চোখ গেল ওর উঁচু পেটটার দিকে। ও কি গর্ভবতী? চামড়া লাগানো কঙ্কালের ন্যায় লাগছে মেয়েটিকে। পেটটা সেই কারণে বুঝি বিশাল দেখাচ্ছে। পল মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায়। মধ্যবয়স্ক লোকটি গিয়ে কান্নারত মহিলাকে কিছু বলতে বিস্মিত চোখে তাকালো। তারা স্বামী স্ত্রী। মেয়েটি বোধহয় ওদের সন্তান। মহিলার মুখ ভীত হয়ে ওঠে। না, না, ও মরে যাবে। এটা না করলে নিশ্চিত মরবে। শেষ চেষ্টাটুকু করতে দাও। ঈশ্বরের ওপর ভরসা রাখো। মহিলাটি ফের কাঁদতে লাগলো। লোকটি তাকে নিয়ে একটি রুমে ঢুকে যায়। কিছু সময় পরে একা ফিরে এলো একটা ট্রে হাতে। ট্রেতে কোনো খাবার পানীয় নেই।
ধারালো ছুরি, সেলাই করার সুই সুতো, ব্যান্ডেজ আরও কিছু আছে, কিন্তু ইসাবেলা বুঝতে পারল না দূরে দাঁড়িয়ে। এগিয়ে যেতে নিষেধ করেছে নিকোলাস। ওকে চিন্তিত মনে হচ্ছে। কি করতে যাচ্ছে মেয়েটির সাথে, ভাবল ইসাবেলা। পল ধারালো ছুরি হাতে তুলে নিতে মেয়েটির বাবা বাধা দিল। তাকালো ইসাবেলার দিকে। ও থাকবে, বলল নিকোলাস। মেয়েটিকে তরল কিছু খাওয়ালেন বয়োজ্যেষ্ঠ লোকটি। কিছুক্ষণ পর ওর ঠোঁট কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। নিশ্চল দেহ। পল ছুরি হাতে ঠিক ওর পেটের পাশে দাঁড়ায়। ও কি করতে যাচ্ছে, আর্ত গলায় বলে ইসাবেলা। নিকোলাস এক হাতে ওর কাঁধ চেপে মুখটা আড়াল করে বুকের ওপর। ইসাবেলা কাপড় ছেঁড়ার শব্দ শুনতে পেল। নিকোলাসের হাতটা এখনো ওর মাথার পেছনে চেপে ধরে আছে। ইসাবেলা যেন বুঝে গেছে কি করতে যাচ্ছে পল মেয়েটির সাথে, কিন্তু কেন? ডাক্তারের কাছে কেন নিচ্ছে না মেয়েটিকে? নিকোলাস, ওকে থামাও। শান্ত হও তুমি। সব ঠিক হয়ে যাবে। কথাগুলো যেন ইসাবেলা নয়, নিজেকেও বলছে ও। ইসাবেলা শান্ত হতে পারে না। বুক টিপ টিপ করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে নিকোলাস ওর মাথার ওপর থেকে হাত সরিয়ে নিল। ভয় ভয়ে ঘুরে তাকালো ইসাবেলা। পলের হাতে একদলা রক্তাক্ত মাংসপিণ্ড। কাপড়ে মুড়িয়ে রাখল সেটা। বাচ্চাটাকে ওরা এভাবে শেষ করে দিল। ক্রোধে জ্বলছে ইসাবেলার চোখ। আর দেরি করো না। তাড়াতাড়ি তোমার রক্ত ওর মুখে দাও। পলের বয়সী লোকটিকে বলল বয়োজ্যেষ্ঠ। এগিয়ে এলো সে। নিজের হাতের কবজিতে কামড় বসিয়ে দেয়। বেরিয়ে আসে কালো রক্ত। মেয়েটির ঠোঁটের ওপর ধরে হাতটি। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। যথেষ্ট। হাত ধরে সরিয়ে নেয় বয়োজ্যেষ্ঠ। এর বেশি ওর জন্য প্রাণনাশক। মেয়েটির ঠোঁট নড়ে ওঠে। রক্তের ফোঁটাগুলো মুখের ভেতরে প্রবেশ করে। সকলের দৃষ্টি ওর দিকে স্থির। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এবং ঠিক 5 মিনিটের মাথায় এক আশ্চর্য ঘটনার লক্ষ্য করল ইসাবেলা। কঙ্কালসার মেয়েটি চোখের নিমেষে সুস্থ ও সুন্দরী এক যুবতীতে পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে চোখ মেলে তাকায়। অপরিচিত মুখগুলো দেখে ভয় পেয়ে লাফিয়ে ওঠে। বয়োজ্যেষ্ঠ ওকে অভয় দিল। মেয়েটির বাবা মা মেয়েকে সুস্থ ও স্বাভাবিক দেখে খুশির জল ফেললেন। স্তব্ধ হয়ে দেখছিল এতক্ষণ ইসাবেলা। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নিকোলাস। ওকে সেভাবে রেখে মেয়েটির কাছে গেল। নিচু গলায় কিছু বলল ওদের। তারপর ইসাবেলার কাছে এসে হাত ধরে বলে, এসো। ওর ততলানো দেখে সকলে তাকালো। নিকোলাস বলল, সব বলছি এসো। ইসাবেলা বেরিয়ে যাওয়ার পূর্বে শেষবার বাড়ির ভেতরে তাকালো। মেয়েটি ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। রাত নেমেছে। মৃদুমন্দ হাওয়া বইছে। ঠান্ডার তেজ তীব্র। ইসাবেলা দুহাতে নিজেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চোখে এখনো ভাসছে সেই লোমহর্ষক দৃশ্য। একদলা রক্তাক্ত মাংসপিণ্ড, মেয়েটার ভীত ও করুণ মুখ, ওর পিতামাতার সজল শঙ্কিত চেহারা ইসাবেলার ভেতরে কেমন অসহ্য এক অনুভূতির জন্ম দেয়। চারপাশটা বদ্ধ হয়ে আসে। বাতাস যেন এই মুহূর্তে ধারালো সেই ছুরি। শ্বাসনালী কাটছে সূক্ষ্মভাবে। নিকোলাস উদ্বিগ্ন হয়ে ইসাবেলাকে দেখছে। ওর গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে থরথর করে। কালো হয়ে উঠেছে। চোখ স্থির শূন্যে। সময় নিল নিকোলাস। সময় নেওয়াটা জরুরি। নিজেকে সামলে নেওয়া শিখতে হবে ইসাবেলাকে। এরপর ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ধৈর্য ধরে নিকোলাস। কিন্তু আজ ধৈর্য ধরতে পারছে না। বারবার অধৈর্য হচ্ছে। অস্থিরতা ওর ভেতর বাহির জুড়ে। পরীক্ষা কি একা ইসাবেলার? না। আজ নিকোলাসেরও পরীক্ষা। আজকে ওর হার জিত ইসাবেলার ওপর নির্ভরশীল। আস্থা খুব রয়েছে, তবুও কিসের ভয়ে যে বুক ধুকপুক করছে। ধৈর্য ধরে থাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। এই মেয়ে ভাবে নিকোলাস ওকে কাছে পেতে চায় না। আহাম্মক, নির্বোধ কি সাধে বলে। মাঝে মাঝে এত অবুঝ কেন হয়? কথায় কথায় যখন চুমু দিয়ে অতিষ্ঠ করে তুলেছিল, জড়িয়ে ধরেছে, তখনও কি এই বোধ হয়নি? গতকাল থেকে চুম্বন করেনি ওই প্রিয় ঠোঁট দুটোতে। সংযম তো ছিলই, সাথে ইসাবেলার শাস্তি। ইসাবেলার শাস্তি না ছাই। শাস্তি কাকে বলে ও কত প্রকার, সব মর্মে মর্মে অনুধাবন করছে নিকোলাস। কানে ঝা ঝা করে বাজছে ইসাবেলার সেই ক্ষোভঝরা আত্মসমর্পণের বাক্যটা। কোন পুরুষ প্রেমিকার এমন সমর্পণে সাড়া না দিয়ে থাকতে পারে? তোর মতো পিশাচ। তিক্ত স্বরে নিকোলাসের ভেতরের সত্তা বলল। চুপ করো। কথা শেষ হতে দাও। মনে মনে কষে ধমক দিল নিকোলাস।
কথার মাঝে ফোড়ন কাটার চাইতেও বেশি অপ্রিয় লেগেছে তোর মতো পিশাচ কথাটা। নিকোলাস পিশাচ হতে পারে কিন্তু প্রেমিকও তো। যে প্রেয়সীর ভালোর কথা ভেবে নিজেকে সংযত রেখেছে। কষ্ট কি হয়নি এতে? ভীষণ হয়েছে। ছটফট করেছে প্রতি সেকেন্ড। ইসাবেলাকে চাওয়ার মতো আর কি চেয়েছে জীবনে? ক্ষমতা, শক্তি। তাচ্ছিল্য ভরে হাসল নিকোলাস। ইসাবেলার পায়ের নুপুর বানিয়ে দেবে ওই ক্ষমতা ও শক্তি। শখের বসে আবেগতাড়িত হয়ে ঘনিষ্ঠ হতে চায় না নিকোলাস। ও জানে এরপর ইসাবেলা পস্তাবে। তাই তো বড় কঠোর হতে হয়েছে ওকে। নিকোলাস। সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়েছে ইসাবেলা। এবার ও জবাব শুনতে প্রস্তুত। নিকোলাস বলতে লাগল, কোনো এক পিশাচের খপ্পরে পড়েছিল মেয়েটি। পিশাচটি কেবল ওর রক্তে সন্তুষ্ট ছিল না, মেয়েটিকেও ও চায়। পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তুলল। কিন্তু ধরা একদিন ঠিকই পড়ে। মেয়েটি এবার ওকে ভয় পায়, কাছে যেতে চায় না। পিশাচটি পিছু ছাড়ল না। আপোষে নয়তো জোর করে হলেও মেয়েটিকে ও নিজের করবে। এদিকে ঘটনাক্রমে মেয়েটির পরিবার জেনে যায়। মেয়ের ওপর থেকে এত বড় বিপদ নামক পিশাচটাকে দূর করতে চার্চের ফাদারের সাহায্য নিলেন। কূটকৌশলে পিশাচটিকে হত্যা করা হলো। কিন্তু ভাগ্যের বুঝি অন্য পরিকল্পনা ছিল। মেয়েটি সন্তান সম্ভবা হয়ে যায়। পিশাচদের সন্তান হওয়ার সম্ভাবনা খুব রেয়ার। মেয়েটি প্রথমে বিশ্বাস করেনি। পরীক্ষা করে শিওর হয়। মানব শিশুর তুলনায় পিশাচ শিশুর বিকাশ দ্রুত ঘটে। কয়েকদিনে ওর পেট ফুটে উঠল। চিন্তায় পড়ে ওরা। মেয়েটির স্বাস্থ্যের অবনতি হতে থাকে দিনকে দিন। গোপন সূত্রে ব্যাপারটা নিকোলাস জানতে পারে। মেয়েটির পরিবারকে নিজেদের পরিচয় পুরোপুরি দেয়নি। ওরা মেয়ের সুস্থতার আশ্বাস পেয়ে এতটাই খুশি হয়েছে যে নিকোলাস এবং বাকিদের পরিচয় নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। তারপরের ঘটনা ইসাবেলা স্বচক্ষে দেখেছে। মেয়েটি এখন পুরোপুরি সুস্থ। পরিমিত পিশাচরক্ত পানে দ্রুত আরোগ্য লাভ করেছে। নিকোলাস এবার ধীর পায়ে ইসাবেলার এক হাত সামনে গিয়ে দাঁড়ায়। ইসাবেলা এখনো ভাবনায় ডুবে আছে। নিকোলাস পকেট থেকে আংটির বাক্স বের করে। ভেতরে জ্বলজ্বল করছে নীলকান্তমণি। তারপর এক হাঁটুর ওপর বসে পড়ল নিকোলাস। ইসাবেলার ভাবনার সুতো ছেড়ে। অভিভূত, বিহ্বলিত। দুহাতে মুখ চেপে ধরে রইল। এ যে একেবারে অপ্রত্যাশিত ছিল ওর জন্য। চোখে জল চলে এলো। না, কষ্টের নয়, বড় আনন্দের। কিন্তু সেই আনন্দে খানিক ভাটার টান এলো নিকোলাসের কথাতে। বেলা, একটু আগে যা তোমায় বলেছি ওই সব কিছু তোমার সাথেও ঘটতে পারে। আমি পিশাচ বেলা। আই উইশ আমি সাধারণ মানুষ হতে পারতাম। তবে প্রপোজ ভিন্ন রকম হতো। আমার পথ কাটায় ভরা। যাযাবরের ন্যায় চলতে হয়। মৃত্যু প্রতি মুহূর্তে ছায়া হয়ে রয়েছে। আমি রোজ ডাইনিংয়ে তোমার সাথে খেতে পারবো না। সকালের রোদ দেখতে পারবো না একসঙ্গে। সন্তান সুখ দিতে পারবো না। সংসার পাবে না। পাবে না তোমার কাঙ্ক্ষিত ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জীবন। আপন রক্তের সম্পর্কও ছাড়তে হতে পারে। তুমি আবেগ দিয়ে নয় ভেবে জবাব দাও। এরপরেও আমাকে তুমি চাইবে। করবে বিয়ে আমাকে। উইল ইউ ম্যারি মি ইসাবেলা অ্যালেক্সি? বুক কাঁপছে ইসাবেলা। উল্লাসিত বিস্ময় ম্লান হল। সন্ধানী চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। সব যখন ওর সামনে পরিষ্কার তখন অবিচলিত কণ্ঠে বলল, তুমি এসব কেন বলছো বলো তো? তোমার কি মনে হয় এইমাত্র যা বললে তা আমি জানতাম না? হ্যাঁ, এভাবে হয়তো জানতাম না, কিন্তু ধারণা তো ছিল। মনে আছে আমাদের প্রেমের শুরু দিকের কথা? দুজনই মনের সাথে যুদ্ধ করেছিলাম। মন্ত্রের মতো পড়তাম, মন দেব না, ভালোবাসব না। কেন এভাবে বলতাম? কারণ দুজনেরই জানা ছিল আমাদের মাঝে গড়ে ওঠা সম্পর্কে রয়েছে হাজারো বাধা। ভয় পেতাম, পাছে মন ভাঙে, সমাজ না মানে, অভিশপ্ত হই, ক্ষতি হয়, এই হয়, সেই হয়, আরও কত কি। এত ভেবেও কি ভালো না বেসে থাকতে পেরেছি? উত্তাল প্রেমের স্রোত আমাদের ভাসিয়ে নিয়েছে অজানার দিকে। পরিণতি না জেনে আমরা এগিয়েছি। ওয়াদা করেছি যাই হোক হাত ছাড়ব না। এখন তবে এসব কথা কেন? একই খাবার টেবিলে বসে হয়তো সাধারণ কাপলদের মতো খাবার খাওয়া হবে না। কিন্তু আমি তোমার সামনে অভ্যাস করব একা খাওয়ার। তুমি চোখের সামনে বসা এই বা কম কিসের? আমার আগে তোমাকে চাই নিকোলাস। সবকিছুর আগে। সন্তান হবে কি না, যদি পেটে এসে যায় তখন মৃত্যুর ঝুঁকি থাকবে, ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যতের ওপর ছেড়ে দাও না এসব।
নিয়তিকে মানি আমি নিকোলাস। নিয়তি আমাকে তোমায় দিয়েছে। এরপর যদি মৃত্যু দেয় আমি খুশি খুশি মাথা পেতে নেব, কিন্তু সেদিনও মাথাটা যেন তোমার কোলের ওপরই থাকে। বেলা। উঠে দাঁড়ায় নিকোলাস। চলো, আরেকবার সঠিকভাবে, রোমান্টিকতার সাথে প্রপোজ করো। ইসাবেলা আদেশের সুরে বলল। গলা জড়িয়ে আসে কান্নায়। নিকোলাস ফের হাঁটু ভেঙে বসতে গেলে হাত তুলে থামিয়ে দেয়। থামো। ইসাবেলা কয়েক কদম এগিয়ে এলো। এক হাঁটুর ওপর বসতে নিকোলাস বাধা দিতে উদ্যত হয়। বেলা, কি করছো? শাট আপ। একদম নড়বে না। যতক্ষণ প্রশ্ন না করব একটা টু শব্দ করবে না। যদি করেছ। ইসাবেলার চোখ রাঙানিতে বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রইল নিকোলাস। কিছু বলা উচিত কিন্তু পারছে না। এত সহজে ইসাবেলা ওর হবে? বিধাতা কি এতই প্রসন্ন ওর ওপর? কেন যেন ভয়টার রেশ ওকে খোঁচায়। নিকোলাস উইলিয়াম, তুমি আমাকে বাস্তবতা দেখিয়েছ। তোমার ভয় আমার ভবিষ্যতে নিয়ে। অথচ তুমি জানোই না আমার সবটা আমি কবেই তোমার নামে সঁপে দিয়েছি। তুমি পাশে থাকলে সকল ভয় জয় করব। তোমার হাত ধরে আমি শত সহস্র কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করার সাহস দেখাতে পারি। তুমিহীন জীবন আমার চাই না। মনে করতে পারো আবেগের বশে বলছি না, ভালোবাসার শক্তির জোরে বলছি। আমি তোমাকেই চাই। থাকতে চাই তোমার সঙ্গিনী হয়। এই জীবনের শেষেও যদি কিছু থেকে থাকে সেখানেও। তুমি আমার বিশ্বাস, ভরসা, আমার নিরাপদ আশ্রয়। আমিও তোমার তাই হতে চাই। এক হতে চাই চিরতরে। আই লাভ ইউ জাস্ট দ্য ওয়ে ইউ আর। নাও, উইল ইউ ম্যারি মি? নিকোলাস উইলিয়াম। নিকোলাস ঘোর লাগা চোখে চেয়ে আছে, বারবার মনে হচ্ছে একই স্বপ্ন। একই স্বপ্ন। ওকে চুপ দেখে চাপা গলায় ধমক দেয়। এখনো দাঁড়িয়ে আছো? হাত দাও বলছি। নিকোলাস হাত বাড়িয়ে দিল। বাচ্চা শিশুর মতো দুহাতে তালি দিয়ে উঠে দাঁড়ালো ইসাবেলা। দুবাহুতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এখন তুমি শুধুই আমার। নিকোলাস ওর বাহাতে চুমু দিয়ে অনামিকায় নীলকান্তমণির আংটি পরিয়ে দিল। তুমিও শুধুই আমার। আংটিটি নাড়াচাড়া করতে করতে ইসাবেলার চোখে জল চলে এলো। আস্তে করে নিকোলাসের বুকের ওপর মাথা রাখে। আজ বড় খুশির দিন। নিকোলাস হাঁপ ছাড়ে। ওর সিক্ত মুখ আজলা ভরে তুলে কপালে চুম্বন করল। তারপর ঠোঁটে। দীর্ঘস্থায়ী হলো সেই চুম্বন। ইসাবেলার শ্বাস আটকে যেতে থামল নিকোলাস। কপালে কপাল ঠেকায়। নিচু গলায় বলল, নিয়মমতে প্রপোজ আমার করার কথা। হাঁটুর ওপর আমি বসবো, তুমি নও। আবার বসবে। সারা জীবন তো পড়েই আছে। ওয়াদা করছি তখন আর বাধা দেব না। ইসাবেলার ঠোঁটে দুষ্টু হাসি। নিকোলাস দুহাতের মাঝে ওর গালটা মৃদু চেপে বলল, বড্ড দুষ্টু হয়েছ। বিয়েটা হোক আগে, তারপর দেখছি তোমাকে। লজ্জায় অধোবদন হয়ে গেল ইসাবেলা। বিয়ে হবে ওর, নিকোলাসের সাথে, যাকে ও সমস্তটা দিয়ে চায়। নিকোলাস ওর থুতনির নিচে তর্জনী রেখে মুখটা কাছে আনল। ঠোঁটে গাঢ় চুম্বন দিয়ে বলল, লেটস ডান্স টুগেদার অ্যাট আওয়ার ওয়েডিং। জাদুর বোতলের বন্দিত্বে ছটফট করেন আগাথা। এখান থেকে বের হতে চান তিনি। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও এই বন্দিদশা ঘোচেনি। চন্দ্রদেবীকে সর্বক্ষণ ডেকে যাচ্ছেন। তিনি জানেন তার সেই ডাক চন্দ্রদেবী পর্যন্ত যাচ্ছে না। গেলে অবশ্যই দেবী সাড়া দিতেন। হতাশ হন। তারপর আবার আশায় বুক বাঁধেন। ডাকেন, বোতলে মাথা কোটেন। একে বন্দিত্বের জ্বালা তার ওপর মনটা কুগাইছে। কেন বন্দি করেছে এরা তাকে? কি চায়? মাঝে মাঝে দুয়েকজন মানুষের ফিসফিস শুনতে পান। দুজনেই পুরুষ। এদের একজন তাকে বন্দি করেছে। দুজনের একজনকেও চেনেন বলে মনে হয় না। কি চায় সেটাও বলে না। প্রশ্ন করলে হেয়ালি করে। বিদ্রূপ করে হাসে। কথার ধরনে বোঝা যায় এরা তাকে চেনে। তিনি তো আজ মরেননি। তবে কি করে চেনে এরা? অসংখ্য প্রশ্নের জট। কিন্তু তিনি সেই জট ছাড়াতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। এখন একমাত্র চন্দ্রদেবীই তার ভরসা। তার শক্তি বলে যদি আগাথাকে এই বন্দিদশা থেকে মুক্ত করতে পারেন, নয়তো আর পথ দেখেন না। চন্দ্রদেবীর সুশ্রী মুখখানায় রাজ্যের চিন্তা। আগাথা এতদিন নিখোঁজ। গোলক পর্যন্ত ওর খবর এনে দিতে ব্যর্থ হচ্ছে। বুঝতে পারছেন না কি ঘটছে এসব। কালোরাত কেটে যাওয়ার পরও কেন পৌঁছাতে পারছেন না আগাথা পর্যন্ত। দেবী উঠে দাঁড়ালেন, কিছু একটা করতে হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। দূত মারফত সূর্যদেবের কাছে খবর পাঠালেন। দিনের রাজা তিনি। সবখানেই তার রশ্মি যায়।
নিশ্চয়ই একটা আশার খবর তিনি দিতে পারবেন। চন্দ্রদেবী অস্থির, চিন্তিত হয়ে বসে রইলেন সিংহাসনে। কার এত সাধ্য যে দেবীর চোখ ফাঁকি দেওয়ার দুঃসাহস দেখায়? কার? একসময় দেবী সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান। তাকে এখন ইন্ডিমিয়ানের সমাধিস্থলে যেতে হবে, প্রেমিকের ঘুমন্ত মুখ দর্শনে চিন্তা যদি কিছুটা দূর হয়। ইসাবেলা বাবা মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এর বেশি আর ওর পা চলছে না সামনে, বরং পিছিয়ে যাচ্ছে বারবার। সকাল থেকে অনেকবার এমন করে দরজায় দাঁড়িয়েছে, তারপর আবার ফিরে গেছে রুমে। এবারও তার ব্যতিক্রম হলো না। ভেতরে শব্দ হতে দ্রুতগতিতে প্রস্থান করল। করিডোর ধরে নিজের রুমের দিকে এগোচ্ছে। কি বলতে এসেছিল? নিজের বিয়ের কথা। এরা মানবে, তাই বলে এদের ছাড়া বিয়ে করবে ও। পরক্ষণেই ভেতর থেকে জবাব এলো, এ ছাড়া আর উপায় কি? ইসাবেলার মন মানে না। জীবনের বিশেষ মুহূর্তে আপনজনদের ও কাছে চায়। জানে এ অসম্ভব, তবুও স্থির হতে পারছে না। যদি মিরাকল কিছু ঘটত। কি বোকাও। চোখ জ্বলতে লাগলো। পরশু নিকোলাসের সাথে ওর বিয়ে। কিন্তু পরিবার জানে না। নিকোলাসও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিভা মন্তব্য করার আছে ওর? ও তো আর জীবিত কোনো মানুষ নয় যাকে ওর পরিবার জামাতা হিসেবে সাদরে গ্রহণ করবে। ইসাবেলাকে আগেই সাবধান করেছে। সব জেনে শুনে যখন ও বিয়েতে মতো দিয়েছে, তখন আর কি বলবে নিকোলাস? ইসাবেলা মোটেও পস্তাচ্ছে না মতো দেওয়াতে। কিন্তু জীবনের এত বড় একটা মুহূর্তে পরিবার থাকবে না, তাতে মন খারাপ ওর। অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে। বিয়ের গাউন পরবে, কিন্তু পরিবারের বড়দের আশীর্বাদ কপালে জুটবে না। কার হাত ধরে আইল থেকে নামবে? বাবা ওর কন্যা সম্প্রদান করবে না। এসব ভাবলে মন আকাশে একরাশ কালো মেঘ জমে ওঠে। ভালোবাসার পূর্ণতার সুখ পরিপূর্ণতা পায় না তখন। সারাদিন ভেবে ভেবে মনকে বুঝো দিল ইসাবেলা। এই ও নিয়তি। পরিবার অথবা নিকোলসের মধ্যে নিকোলাসকে বেছে নিয়েছে। অপরাধ কি করেছে? হয়তো ওর এই প্রেমিকা সত্তা পৃথিবীর সবকিছু উপেক্ষা করে নিকোলাসকে ভালোবেসেছে। ভালোবাসবে আর বিসর্জন দেবে না। পরিবার, ধর্ম ও সমাজ, এই তো ওর বিসর্জন। প্রেমের ক্ষেত্রে ঠিক বেঠিক অযৌক্তিক। প্রেমিক প্রেমিকারা কেবল পূর্ণতা চায়। এই মোহ মাঝে মাঝে বাকি সকল মোহকে ভুলতে বাধ্য করে। ইসাবেলার মনে হয় ও বড় অসহায় আজ। ভালোবাসা যেমন সাহস দিয়েছে, তেমন দুর্বলও করেছে। নিকোলাসকে হারানোর ভয় এই মুহূর্তে সবচেয়ে বড় ভয় ওর কাছে। ওর পরিবার নিকোলাসকে কোনোদিন মেনে নেবে না। না মানবে এই সমাজ, এই ধর্ম। সব জেনেই তো ভালোবেসেছে ও। গ্রহণ করেছে নির্দ্বিধায়। তবে কেন এখন এত কষ্ট পাচ্ছে? কেন দুষছে ভাগ্যকে? ভাগ্য এমন নিষ্ঠুর খেলা কেন খেলল? পরিবার ও নিকোলাস দুটোই যে ওর চায়। বাবা মায়ের মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে, খুব দুঃখ পাবে তারা। পিতামাতার দুঃখের কারণ হওয়া প্রতিটি সন্তান অভিশপ্ত। ইসাবেলা অভিশপ্ত হবে। এই ও নিয়তি। নিকোলাস ও নিয়তি। বেলা। প্রিয় কণ্ঠস্বরটি শুনে ঘুরে তাকায় জানালার দিকে। ওই তো ও নিয়তি দাঁড়িয়ে আছে। দুবাহু মেলে কাছে ডাকছে। এই ডাক উপেক্ষা করার সাধ্য ইসাবেলার নেই। চোখে মুখে নিকোলাসের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায়। পরিবার বিচ্ছেদের বেদনা বুকে চেপে মুচকি হাসল। চোখ টলমল। ধীর পায়ে এগিয়ে যায় নিকোলাসের দিকে। বুকের ওপর ঝাঁপিয়ে হু হু করে কেঁদে ওঠে। ও পারেনি পরিবারের বিচ্ছেদ বেদনা চেপে রাখতে। এত কঠোর এখনো হয়ে ওঠেনি। নিকোলাস কিছু বলে না। মাথায় হাত বুলিয়ে দেয়। ইসাবেলা কাঁদছে। ওর পাপের কারণে আজ ইসাবেলা কাঁদছে। পিশাচ না হলে নিশ্চয়ই কাঁদত না। ভীষণ ব্যথাভরা একটা মেয়েলি গোঙানির আওয়াজ আবছা অন্ধকার ঘরের চার দেওয়ালে দাপাদাপি করে থেমে গেল। এখন কেবল হিংস্র চাপা গর্জন শোনা যাচ্ছে। শিকার ধরার পর হায়নার গলা দিয়ে যে পৈশাচিক শব্দ বের হয়, এ তেমনি। আপাদমস্তক কালো আলখেল্লা পরিহিত একজন লোক বন্ধ দরজার কাছে এসে সেই শব্দ শুনে থমকে গেলেন। তার ভয় থাকার কথা নয়। ভয় মানুষের থাকে। তিনি মানুষ নন। তবুও দুজনকে তার ভীষণ ভয়। একজন এই বন্ধ দরজার অপর প্রান্তে হিংস্র জানোয়ারের ন্যায় গজরাচ্ছে। একসময় লোকে তাকে বলতো বিকারস্ত, নিষ্ঠুর। ওরা একে দেখলে কি বলবে? মনে মনে হাসলেন। তার মতো বিকারস্ত লোক যাকে ভয় পায়, তার বর্ণনা মুখে বলে কি শেষ হবে? দরজায় টোকা দিতে গিয়ে হাতটা জমে যায় পাথরের মতো। ভেতরের গর্জন ক্রমশ হিংস্র হচ্ছে।
এ সময় যাওয়া ঠিক হবে না, কিন্তু দেখা করা খুব জরুরি। সেখানে দাঁড়িয়ে দোনমনো করতে লাগলেন। তুমি এখানে কি করছো? চমকে তাকালেন পেছনে। সামনে দাঁড়ানো লোকটার মুখ করিডোরের আধারে জড়িয়ে আছে, কিন্তু গলাটা চেনা। এগিয়ে গেলেন লোকটার দিকে। মুখ তুললেন। স্বার্থদারের প্রয়োজনে মাথা নিচু করতে হয়। অপছন্দের জনদের সাথে মিষ্টি করে বলতে হয় কথা। এসবে তিনি পূর্ব অভিজ্ঞ। অপ্রস্তুত হেসে বললেন, ড্যামিয়ানের সাথে দেখা করতে এসেছিলাম। জরুরি কথা ছিল। এখন দেখা হবে না। এই সময় ও কারো সঙ্গে দেখা করে না। নীরস গলায় জবাব দিয়েই ঘুরে দাঁড়ায়। ভালো চাও তো চলে যাও, রিচার্ড। কথাগুলো জরুরি। পেছনে পেছনে এলেন তিনি। লোকটা বলল, আমাকে বলতে পারো। তোমাকে? হ্যাঁ, আমাকে। থাক, আমি বরং পরেই আসব। দাঁড়িয়ে গেলেন। এদের একটা কেউ বিশ্বাস করেন না, তবুও জোর করে বিশ্বাসটাকে স্থির রাখতে হচ্ছে। সবই একমাত্র ওই সিংহাসনের জন্য। ড্যামিয়ান ওকে কথা দিয়েছে নিকোলাসের সিংহাসন দখল করতে সাহায্য করবে। কথার বরখেলাপ হলে সহজে ছেড়ে দেবেন না তিনি। আর ধোঁকা দেওয়ার সাহস করলে দেখে নেবেন। বোকা ভেবেছে। আও! ক্ষুব্ধ মনে পাশের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন রিচার্ড। ভেতরে দাঁড়ানো লোকটার চোয়াল শক্ত হলো, কিন্তু ফিরল না। হনহন করে হেঁটে যেতে লাগলো। ওকে হ্যাঁ করার উচিত শাস্তি একদিন এই পিশাচটাকে ও দেবে। লোভ, ক্ষমতা মানুষকে অন্ধই করে না, বকাও বানিয়ে ছাড়ে। লোকে বলে শত্রুর শত্রুকে বন্ধু বানাও। এই পিশাচ তাই করেছে। জানে না, লোকের সব কথা শুনতে নেই। বিদ্রূপের হাসি খেলে গেল ওর ঠোঁটের কোণে। রজার! ভেতরে পরিচিত গলায় একজন ডেকে উঠল। পাশের জানালা খুলতে কক্ষের হ্যাজাকের আলো ওর মুখের ওপর পড়ে। অশুভ প্রেতমূর্তির মুখের মতো দেখাচ্ছে রজারের মুখ। আজ রাতে বিয়ে। ইসাবেলার মনের ভেতর বেশ অস্থিরতা কাজ করছে। নিকোলাসের স্ত্রী হবে। প্রেমিকা হওয়া আর স্ত্রী হওয়াতে পার্থক্য আছে। ইসাবেলা এবার একই সাথে ওর প্রেমিকা ও সহধর্মিণী। সহধর্মিণী। কেমন যেন সুখ সুখ অনুভব করে। বুকের ভেতরে প্রসন্ন এক ঢেউ খেলে যায়। ওদের বিয়েটা হয়তো পুরোপুরি সামাজিকতা ও ধর্মীয় নিয়ম মানবে না, তবুও তো তা বিয়েই। এই সময় আপনজনেরা পাশে থাকে। কত কি বলে বুঝিয়ে নববধূর অস্থিতিশীল মন ভুলায়। ইসাবেলার দুর্ভাগ্য, ওর পাশে আপনজন থাকলেও মন ভুলানোর জন্য কেউ নেই। কিভাবে থাকবে? ওদের তো ধারণাই নেই আজ ইসাবেলার বিয়ে। দিনভর ইসাবেলা একা একা থাকার চেষ্টা করেছে। বাবা মা, ভাইবোনের সান্নিধ্যে এলে কান্না পায় ওর। অপরাধবোধ তীব্র হয়। সত্য সূর্যের ন্যায়। একদিন ভাস্বর ঠিক হবে। সেদিন ওদের মুখোমুখি হবে কিভাবে ইসাবেলা। সারাটা দিন চোখের জল আড়াল করে কেটেছে ওর। অথচ আজ ওর বড় আনন্দের দিন। কিন্তু এই আনন্দে এত বিষাদ কেন? ওর মন খারাপ যে কেউ খেয়াল করেনি তা নয়। আন্না, মেরিও, ওলেগ, তাতিয়ানা ও মাতভেই ঠিকই দেখেছে তাদের প্রিয় বেলার বিষণ্ণ মুখ। কথা বলতে চেয়েছে ওরা। ইসাবেলা বরাবরের মতোই এড়িয়ে গেছে। অপ্রয়োজনীয় হাসি হেসে সকলের চোখে ধুলো দিয়েছে। কিন্তু মাকে পুরোপুরি ধোঁকা দিতে সফল হয়নি। আন্না মেরিও গত কয়েকদিন ধরে খেয়াল করছেন ও যেন একটু বেশিই চুপচাপ হয়ে আছে। আজ কাছে ডেকে কথা বলতে চাইলে আসছি বলে সেই যে রুমে গেল আর এলো না। তিনি ভাবলেন মনটা বুঝি আজ ওর কোনো কারণে খুব খারাপ। একা থাক কিছুক্ষণ, পরে গিয়ে কথা বলবেন। তাছাড়া তিনি ইদানিং অন্য একটা ব্যাপার নিয়ে খুব ভাবছেন। রেইনি মেয়েটা তাশার বেবিসিটার হওয়ার পর থেকে তাশার রোগটা ভালো হয়ে গেছে। আগের মতো সুস্থ দেখাচ্ছে ওকে। বাড়ির সবাই খুশি। কিন্তু আন্না মেরিওর চোখে ধরা পড়েছে রেইনির পরিবর্তন। মেয়েটাকে তিনি পছন্দ করেন এমন নয়। এই অপছন্দের কারণ ওর দাদি। বাবার বিশ্বস্ত, ঘনিষ্ঠ ভৃত্যাটিকে তিনি আগাগোড়াই বক্র চোখে দেখেছেন। তার আপনজনদের বেলাতেও দৃষ্টিভঙ্গি বদলাবে না। কিন্তু রেইনিকে অপছন্দ করার দাবিটা কেন যেন শক্ত নয়। মেয়েটার মুখখানি মায়াভরা। ওই মুখে তাকালে মায়া করতে ইচ্ছে হয়। তিনি অবশ্য সে ইচ্ছেটাকে প্রশ্রয় দেন না। তবুও মেয়েটার শূন্য দৃষ্টি তাকে আজকাল ভাবায়। তাশা যত সুস্থ হচ্ছে রেইনিকে ততই যেন রোগা দেখাচ্ছে। চোখ দুটো আগের মতো জীবন্ত নয়। নির্জীব হচ্ছে দিনকে দিন। তাশার সাথে হাসলেও ওর হাসি প্রাণবন্ত নয়। রেইনির এই পরিবর্তন একা তিনি নন, মাত্রেইও লক্ষ্য করেছে। বেশ চিন্তিত ও। আন্না মেরিও অবশ্য ওকে অভয় দিয়েছেন।
বলেছেন, এই বয়সে একটু আকটু অমন অসুখ হয়, ওষুধ খেলে সেরে যাবে। মাত্রেই যে তার কথাতে নিশ্চিন্ত হয়নি সেটা ওর মুখ দেখেই বুঝেছেন। আন্না মেরিও ভাবছেন রেইনির ব্যাপারটা নিয়ে বাবার সাথে কথা বলবেন। তাছাড়া মাত্রেই আর তাতিয়ানার বিয়ের দিন তারিখও তো ঠিক করা দরকার। ইসাবেলার জন্য পাত্র দেখা নিয়েও আলাপ করবেন। কত দায়িত্ব তার। এত কিছুর মাঝে মেয়ের মন খারাপের কারণ জানার কথাটা বেমালুম ভুলে গেলেন আন্না মেরিও। মধ্যরাত। অদূরে কোথাও গির্জার ঘণ্টা বেজে উঠল। মৃদু কাঁপিয়ে দিল ইসাবেলাকে। এতক্ষণ আয়নার সামনে তন্ময় হয়ে দাঁড়িয়েছিল। হুঁশ ফিরতে ফের চোখ পড়ে নিজের বধূবেশের দিকে। সাদা গাউন, মাথায় হীরের সাদা লাল মিশেলের পাথরের টাইরা, কানে ও গলায় একই রঙের কানের দুল এবং হার। বিয়ের সাজে প্রতিটি মেয়েই বুঝি অনিন্দ সুন্দরী। নিজেকে এত সুন্দর আগে লাগেনি ওর। নিকোলাসকে পাওয়ার আনন্দ কি এমন করে রঙে, রূপে প্রকাশিত হচ্ছে। আচ্ছা, আজ ইসাবেলাকে দেখে মুগ্ধ হবে তো নিকোলাস। ইসাবেলা খুব চায় ও মুগ্ধ হোক। ওর জন্যই তো এত সাজসজ্জা। আজকাল ওর চোখেই নিজেকে দেখে হীনম্মন্যতাগুলোকে ভুলে যায়। ও সুন্দর। নিকোলাসের জন্য সুন্দর। লোকে শুনলে বলবে, কি আদিক্ষেতা। প্রেমে বুঝি কেউ আর পড়েনি, প্রেমিকা বুঝি কেউ আর হয়নি। কিন্তু ওরা তো আর ইসাবেলা নয়। ইসাবেলা যেমন করে নিকোলাসকে ভালোবেসেছে আর কে আছে এমন ভালোবাসবে? কেউ না, কেউ না। মাথায় পর্দা টেনে নেয়। মুখের ওপর ফেলেনি এখনো। আরেকটু দেখবে নিজেকে। আজ নিজেকে দেখতে ওর বেশ লাগছে। কিন্তু বুক টিপটিপানির যন্ত্রণায় এই বেশ লাগাটা ঠিক বেশ হচ্ছে না। কিছু সময় পরেই ও আর নিকোলাস বৈবাহিক সম্পর্কে বাধা পড়বে। অবশেষে এক হবে ওরা। জীবনটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। যেমন দেখেছিল তেমনই তো হচ্ছে। কি প্রশান্তি। মনের শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। মনে পড়ে রক্ত সম্পর্কের আত্মীয়দের কথা। গভীর ঘুমে আচ্ছন্ন সকলে। ওরা জানেও না ওদের অজান্তে কত বড় সিদ্ধান্ত নিয়েছে ও। স্বার্থপরের মতো নিজেকে সুখী করতে সকলকে উপেক্ষা করছে, ধোঁকা দিচ্ছে। এই স্বার্থপরতার জন্য কি বিধাতা কঠিন শাস্তি দেবেন? তাকেও তো ইসাবেলা অসম্মান করেছে। যে তার বশ্যতা স্বীকার করেনি ও কিনা তাকেই সর্বস্ব দিয়ে ভালোবাসল। ভয়ের ডঙ্কা বাজে বুকের ভেতর। কিন্তু সেই ভয় নিকোলাসকে পাওয়ার আনন্দের চেয়ে বেশি নয়। ক্ষণিক জাগা ভয়টাকে আজকের এই সুখের সমুদ্রের অতলে ছুঁড়ে ফেলে। সামনে যত সংকটই আসুক না কেন সাহসের সাথে মোকাবিলা করবে। ভয় কিসের? নিকোলাস পাশে আছে না। দরজায় টোকা পড়ে। পুরুষালী গলায় একজন বলে উঠল, ভেতরে আসতে পারি? রাজা মশাই আপনাকে নিতে পাঠিয়েছেন। ইসাবেলা শেষবার আয়নায় নিজেকে দেখে ফের লম্বা শ্বাস ছাড়ে। বুকের ভেতর যেন আষাঢ়ে মেঘ ডাকছে। চিত্ত বড় চঞ্চল। মুখের ওপর পর্দা ফেলে দরজার ওপাশে থাকা ব্যক্তিটিকে প্রবেশের অনুমতি দিল। পিওতর গুসেভ এসেছেন। ইনাকে সেদিন ওই মেয়ের উদর ছেদনের সময় দেখেছিল ইসাবেলা। ওদের বাড়ির পাশের সেই কবরস্থানের কবরটিও তো পিয়েতরেরই। এছাড়াও বোধহয় দেখা হয়েছিল। কিন্তু সামনাসামনি সাক্ষাৎ হয়নি। পিয়েতর কাছে এসে ওর হাতটা ধরলেন। কর্পুটে চুমো খেয়ে আন্তরিক গলায় বললেন, পিয়েতর গুসেভ, আগে দেখা হলেও ঠিকভাবে সাক্ষাৎ হয়নি। চমৎকার লাগছে আপনাকে। কাউন্ট নির্ঘাত বাকরুদ্ধ হবেন। ইসাবেলা লজ্জায় লাল হয়ে ওঠে। কথা বলল না। কি বলবে ঠিক খুঁজে পায় না। পিয়েতর মুচকি হাসলেন। আমি আপনাকে এখান থেকে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যাওয়ার সৌভাগ্য পেতে পারি, হবু রানী। মস্তিষ্কে সূক্ষ্ম ব্যথা ঝিলিক দিয়ে ওঠে। বাবার অনুপস্থিতি খুব টের পেল। কান্না গিলে ফের মাথা নাড়ায়। পিয়েতর বাহু কোণ করে বললেন, রাজা মশাই অধীর হয়ে আছে। আর দেরি হলে বেচারার ওপর টর্চার করা হবে। চলুন। মজা করে হাসলেন। পিয়েতর বয়স্ক তবে গম্ভীর নন। ইসাবেলার তাই মনে হলো। ইসাবেলা সংকোচের সাথে তার বাহুর ফাঁকে হাত রাখল। অন্য হাতে একগুচ্ছ শুভ্র ফুল। পিয়েতর সারল্য মাখা হাসি উপহার দিয়ে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। নার্ভাস? হু। পিয়েতরের প্রশ্নে চমকে তাকালো ও। পিয়েতর অন্য হাতটা ইসাবেলার হাতের ওপর রেখে মৃদু চাপ দিয়ে বললেন, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করুন। দেখবেন নার্ভাসনেস আর থাকবে না। ইসাবেলা তাই করল। ফলও পেল। নিকোলাসের সাথে কাটানো মুহূর্ত ওর স্নায়ু শান্ত করে। আই উইশ আমি আপনাকে বিয়ে সম্পর্কে ভালো ভালো নসিহত দিতে পারতাম। কিন্তু আফসোস, সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা একেবারেই নেই।
বললেন পিয়েতর। ইসাবেলা বিস্মিত হয়ে বলল, আপনি কখনো বিয়ে করেননি? দুর্ভাগ্যবশত একবারও না। তবে রাজা মশাইকে বশ করার কৌশল শেখাতে পারবো। যদিও আমার মনে হয় সেটার আর প্রয়োজন হবে না। অ্যাংরি ইয়াং ম্যান, আপনার প্রেমে ইতোমধ্যে সফট প্রেমিক পুরুষে পরিণত হয়েছে। ইসাবেলা লজ্জায় অধোবদন হয়ে মুচকি হাসল। পিয়েতরও হাসেন। দুজনে দুর্গের ব্যাকইয়ার্ডের নেমে এলো। রাতটা উজ্জ্বল। চাঁদের আলোয় বিধৌত সমস্ত ব্যাকইয়ার্ড। আকাশে রূপলি তারার শামিয়ানা। শীতল হাওয়া বইছে। শীতে কাঁপুনি দিয়ে ওঠে ইসাবেলার শরীর। কিন্তু তা সাময়িক। বিয়ের ভেন্যু হ্যাজাকের আলো, কাঠের আগুনে উষ্ণ। ব্যাকইয়ার্ডের একপাশে সুন্দর করে সাদা এবং লাল ফুলে সাজানো হয়েছে। সামনে তাকাতে নিকোলাসকে দেখতে পেল। কালো টুকশিরো স্যুট পরে দাঁড়িয়ে আছে। ওর কালো সিল্কি চুলগুলো পরিপাটি করে একপাশে সাইড করে আঁচড়ানো। ঠিক আর 5টা বরের মতো সাজলেও ওকে সাধারণ লাগছে না। প্রতিটি মেয়ের স্বপ্নের ক্যানভাসে যে সুদর্শন রাজপুত্রের ছবি আঁকা হয়, নিকোলাস যেন তাই। হৃদয় হরণকারী এই সুদর্শন পুরুষটি ওর হবে। একান্ত ওর। আনন্দে চোখে জল টলমল করে। নিকোলাস একদৃষ্টে চেয়ে আছে ওর দিকে, আগত ইসাবেলার দিকে। নীল চোখে ঘোর লেগেছে। হাতটা বুকের বাপাশে। খুব জোরে শব্দ হচ্ছে সেখানে। শব্দ? না না, এ যে মিলন বেলায় বেজে ওঠা মৃদঙ্গ ধ্বনি। ঠোঁটের কোণের প্রশস্ততা ক্রমশ দীর্ঘ হয়। পিয়েতর ইসাবেলাকে নিয়ে ওর সামনে এসে থামলেন। নিকোলাস হাত বাড়িয়ে ইসাবেলার হাতটা নিল। ধন্যবাদ পিয়েতর, বলল নিকোলাস। ইসাবেলার মনের অবস্থার কথা স্মরণ করে পিয়েতরকে পাঠিয়েছে নিকোলাস। বিয়েতে হাতে গোনা কয়েকজন উপস্থিত। সকলেই নিকোলাসের শুভাকাঙ্ক্ষী। ও জানে এখানে একমাত্র পিয়েতরই আছেন যিনি ইসাবেলার মন ভালো করতে সক্ষম। বাকিরা ঠিক আগের নিকোলাসের মতো বর্বর। পিয়েতর মুচকি হেসে সামনের অতিথি আসনে গিয়ে বসলেন। নিকোলাস আবার তাকালো হবু স্ত্রীর দিকে। পূর্ণিমা চাঁদের ন্যায় সুন্দর যেন ও। এই পূর্ণিমার চাঁদটা ওর আকাশের। হাতের মধ্যে থাকা ওর কোমল হাত দুটোকে মৃদু চাপ দিয়ে বলল, ইউ লুক ব্রেথটেকিংলি বিউটিফুল, মাই লাভ। পদ্মের মতো কোমল হাতটার ওপর চুম্বন করল। আজ মনে হচ্ছে নিকোলাসের দেহে প্রাণ এসেছে। জীবন্তের মতো আনন্দ, অনুভূতি টের পাচ্ছে। শ্বাসরুদ্ধ করেছে ইসাবেলার বধূবেশ। ওদের দুজনের মাঝে দাঁড়ানো পলকে ওরা যেন ভুলেই গেছে। হালকা কেশে উঠল পল। ইসাবেলা সলজ্জে কাতর হয়। নিকোলাস হয় বিরক্ত। মনিব এবং ইসাবেলার ভালোবাসা পলকে পুলকিত করে। এই যে নিকোলাস বিরক্ত হয়ে তাকালো তাতে বেশ মজাই পেল ও। কিন্তু প্রকাশ করবে এমন সাহস নেই। নিকোলাসের অনুমতি নিয়ে বিয়ের কার্যক্রম শুরু করল পল। উপস্থিত সকলকে ভুলে বর কনে পরস্পরের দিকে তাকিয়ে রইল। সময় এলো শপথ পাঠের। দুজনের কেউই শপথ বাক্য লিখে রাখেনি। আজ মনে যা আসবে তাই শপথ করবে। নিকোলাস শুরু করে, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম আমার নিস্পন্দ হৃদয় বহু বছর পর স্পন্দিত হয়। আজও কিভাবে স্পন্দিত হচ্ছে, যতদিনে হৃদয় আছে এমনই হবে। একমাত্র তোমার জন্য। তোমাকে আমি ভালোবাসি বেলা। এই কথাটা দিনরাতে অসংখ্যবার বলবো। ওয়াদা করছি, আমি নিশ্চিহ্ন হওয়ার মুহূর্ত পর্যন্তও কথাটি আমার ঠোঁটে থাকবে। আমার আধার জীবনে আলো তুমি। আজ আমার যা পরিবর্তন কেবলমাত্র তোমার কারণে। ওয়াদা করছি, একজন ভালো পুরুষ ও উত্তম স্বামী হিসেবে নিজেকে গড়ে তুলব শুধু তোমার জন্য। তুমি আমার সঙ্গী, অর্ধাঙ্গিনী। এই জীবনৃত দেহের ভেতরের হৃদয়টার অধিকারসত্ত্ব তোমাকে দিলাম। চিরতরের জন্য। এই আংটি হাতে নিয়ে আমি ওয়াদা করছি, তোমার বাকি জীবনের অবিচ্ছেদ্য অংশ হব আমি। ওয়াদা করছি, তোমাকে একা ছাড়ব না, তোমাকে আগলে রাখবো, ভালোবাসবো, তোমার সকল স্বপ্ন পূরণ করব। তোমার কষ্টের কারণ হব না, ঠোঁটে হাসি এনে দেব, লজ্জায় লাল হবে তোমার সুশ্রী গাল সেই কারণ হব। যতদিন অস্তিত্ব থাকবে এই হাত ছাড়ব না। তোমার ছায়া হব রোদে, বৃষ্টিতে ছাউনি। তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করব। ওয়াদা করছি, প্রতিদিন তোমার প্রেমে পড়ব, নতুনভাবে, আগের চেয়ে বেশি করে। থামল নিকোলাস। সমস্ত হৃদয় উল্লাসিত। হাতের ছোট্ট হীরের আংটিটি ইসাবেলার অনামিকায় পরিয়ে দিল। ইসাবেলা চোখ মুছল। ঠোঁটে হাসি লেগেই আছে। প্রাণভরে শ্বাস নিয়ে বলতে লাগল, প্রথম তোমাকে দেখে আমি নির্বাক তাকিয়েছিলাম। কেন যেন বহুদিন পর যন্ত্রণাকাতর মন তোমাকে দেখে শান্তি পায়। বড় বিরক্ত হলাম আমি।
সূর্য যেমন রাত থেকে দূরে পালিয়ে বেড়ায়, আমিও তোমাকে দেখে তাই করেছি। কিন্তু গন্তব্য শেষ তোমার কাছেই হয়েছে। তোমাকে অপছন্দ করতে চাইলাম, যখন তোমার সত্য জানলাম। ঘৃণা করতে চেয়েছি, প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু শেষমেশ ভালোবাসিয়ে ছাড়লে। যত তোমার কাছে গেলাম, এক নতুন তোমাকে দেখলাম, যাকে ভালোবাসতে চাইল মন, কিছুতেই বারণ শুনল না। পূর্বে আমি যা ভালোবাসা ভেবেছি, তোমাকে দেখে জানলাম সব ভুল। এই নির্বোধ মেয়েটাকে তুমি ভালোবাসতে শিখিয়েছ নিকোলাস। ওয়াদা করছি, আজীবন এই শিক্ষা আমি ভুলব না। তোমাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনই করে ভালোবাসব। প্রতি মুহূর্ত অনুভব করবে আমার ভালোবাসা। তোমাকে প্রেমিক, এখন স্বামী হিসেবে পেয়ে নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবতী মনে করছি। ওয়াদা করছি, বাকি জীবন তাই মনে করব। পৃথিবী শুদ্ধ লোক তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পাশে থাকব, তোমাকে ভালোবাসব, বিশ্বস্ত হব। ওয়াদা করছি, আমি এবং আমার হৃদয় একমাত্র তোমার। ওয়াদা করছি, তোমার মৃত সঞ্জীবনী হব, তোমার হাসির কারণ, সুখের কারণ হয়ে রব। ওয়াদা করছি, আমার আজকের ভালোবাসাকে ছাড়িয়ে যাবে কালকের ভালোবাসা। দিনে দিনে ছাড়িয়েই যাবে। দম ফেলল ইসাবেলা। হাতে রাখা আংটিটি নিকোলাসের অনামিকায় পরিয়ে দিল। নিকোলাস ওর সজল চোখের দিকে তাকালো। দুজনের চোখে মুখে আজ প্রাপ্তির উচ্ছ্বাস। চারপাশ এখন লুপ্ত, শুধু পরস্পরকে অনুভব করছে ওরা। আমি নিকোলাস উইলিয়াম গ্রহণ করছি ইসাবেলা অ্যালেক্সিভকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে, এক নাগারে বলল নিকোলাস। ইসাবেলা আবেগে জড়িয়ে আসা গলায় বলে, আমি ইসাবেলা অ্যালেক্সিভ গ্রহণ করছি নিকোলাস উইলিয়ামকে আইনত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। একে অপরের হাতটা ওরা শক্ত করে ধরে আছে। পল মুচকি হেসে ওদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিতে সামনের অতিথিরা হাতে তালি দিয়ে অভ্যর্থনা জানায়। পল নিকোলাসকে বলল, আপনি এখন বধূকে চুম্বন দিতে পারে। পলের কথা শেষ হওয়ার আগেই ইসাবেলাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে মুখের ওপর থেকে পর্দা সরিয়ে দীর্ঘ গাঢ় চুম্বন দিল ঠোঁটে। ইসাবেলার টলমল চোখ উপচে জল পড়ল। আনন্দের আতিশয্যে আরো কাছে টেনে নিল নিকোলাসকে। কোলতালিতে মুখরিত হয়ে ওঠে বিয়ের আসর। পল বিড়বিড় করে বলল, আমাকে শেষই করতে দিল না। নো প্রবলেম, বি হ্যাপি। আমার আশীর্বাদ রইল তোমাদের ওপর। মাই গড, একদম আসল ফাদারের মতো বিহেভ করছি দেখি। ফাদার? হেল নো। কেক কাটা থেকে শুরু করে বিয়ের বাকি নিয়মকানুন ভালোভাবেই শেষ হয়। অতিথিরা নব দম্পতিকে আশীর্বাদ জানিয়ে চলে গেল। পল গেল দুর্গের ওপরে। নোভাকে আজ খুব বেশি মনে পড়ছে। এবার জার্মানি গিয়ে যেভাবেই হোক মনের কথা বলবে। প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে নির্জন রাতে দূর আকাশে চেয়ে রইল। রাত তখন প্রায় শেষ। ইসাবেলাকে বাড়ি ফিরতে হবে। নিকোলাস ইসাবেলাকে কোলে করে ফিরে এলো। প্রবেশ করল ওর রুমটিতে। দুহাতে ওর গলা জড়িয়ে ঘাড়ে মুখ গুজে আছে ইসাবেলা। ক্লান্ত, চাপা গলায় বলল নিকোলাস। ইসাবেলা ঘাড়ের ওপরই মাথা দুদিকে নাড়ালো। হাসল নিকোলাস। বিছানায় শুইয়ে দিয়ে পাশে বসল। ক্লান্তি জড়ানো চোখে তাকালো ওর দিকে ইসাবেলা। জীবনে এত নার্ভাস কখনো হয়নি নিকোলাস। কত মেয়ের সান্নিধ্যে গেছে, নারী মহলে নির্লজ্জ, বর্বর বলেই পরিচিত। কিন্তু আজ ইসাবেলাকে স্পর্শ করতে এত জোরতা। অথচ ওকেও চায় ভীষণভাবে। নির্লজ্জ, বর্বর নিকোলাস আজ স্বামী হয়েছে। তখন আর এখানে অনেক ফারাক। এখন ওর সামনে যে সে মেয়ে নয়, বরং ওর প্রিয়তমা স্ত্রী, যাকে ও ভালোবাসে। কি হয়েছে? উঠে বসল ইসাবেলা। নিকোলাস গলা ছেড়ে বলল, কই, কিছু না তো। ইসাবেলা লক্ষ্য করল নিকোলাস সরাসরি ওর দিকে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ? হোয়াট লজ্জা? নয়। অবশ্যই। দেখো তোমার কান লাল হয়ে উঠেছে। মাই মাই রিয়েলি নিকোলাস? ফিক করে হেসে ওঠে ইসাবেলা। নিকোলাস কান পরীক্ষা করল। সত্যি কি ওর কান লাল হয়েছে? সেটা কি করে সম্ভব? বেলা, স্টপ। ইসাবেলা গুরুত্বই দিল না। নিকোলাসকে এমন বিব্রত হতে দেখে হেসে খুনো। স্বামীকে একটু জ্বালাতে কোন স্ত্রীর না আনন্দ হয়? নিকোলাস ওকে বিছানার ওপর ফেলে দুহাত মাথার দুদিকে চেপে ধরে। আমাকে লাজুক বলা বন্ধ করো। করব না। কি করবে? হু। দা নিকোলাস উইলিয়ামস বিয়ের রাতে বউয়ের চোখে তাকাতে লজ্জায় লাল হয়ে গেছে। হি হি হি।
হাসতে লাগলো ইসাবেলা। নিকোলাসের মুখটা ধীরে ধীরে ওর দিকে নেমে আসতে শিহরণে জমে গেল। প্যারালাইজড হয়ে রইল ওর নিচে। নিকোলাস মুচকি হাসল। ওকে লাজুক বলা, নির্বোধ বেলা, কার ইগোতে খোঁচা দিয়েছে ধারণা নেই ওর। ইসাবেলার গলায়, ঘাড়ে, কানে চুমু দিয়ে ফিসফিস করে বলল, থামলে কেন? হাসো। নিকোলাস, আমাকে লাজুক বলা তাই না? চলো তোমাকে দেখাই কতটা নির্লজ্জ আর অসভ্য আমি। চলবে। গল্প তিমিরে ফোটা গোলাপ। নবম পর্ব। লেখনীতে তানিয়া।